গল্প তোমার জন্য ফিরে আসা। লেখা ইভানা। আমার সামনে ড্রেস চেঞ্জ করো না, আমার লজ্জা লাগে। আমি অন্য রুমে যাই, তারপর ড্রেস চেঞ্জ করো। কথাটা শুনে ইভা চমকে উঠল, কারণ রুমের একা আছে আর কেউ নেই। তাহলে কে কথা বলল? আবার বেশ অদ্ভুত একটা ঘ্রাণ নাকি আসছে। মাথাটা ঝিমঝিম করছে। হঠাৎ করে শরীর অস্তিত্ব লাগার কারণ বুঝল না। খাটের উপর ধপাস করে শুয়ে পড়ল। চোখ গেল ওয়ার্ড্রোপের উপর, সেখানে একজন সুদর্শন যুবক পা দুলিয়ে বসে আছে। ইভার একটুও শক্তি নেই কথা বলার বা উঠে দাঁড়ানোর। প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থান। এরকম ঘটনা আগে কোনোদিন ঘটেনি, আজ প্রথম এমন হচ্ছে। সুদর্শন যুবক ওয়ার্ড্রোপের উপর থেকে নেমে এসে ইভাকে ভালো করে বিছানায় শুয়ে দিল এবং মিষ্টি জাতীয় একটা ফল ইভার মুখে দিল, তাতে ইভা জ্ঞান ফিরে পায়। চোখ মেলে তাকিয়ে দেখে যুবকটি ওর বিছানার পাশে বসে। ইভা লাফিয়ে উঠে খাট থেকে নেমে গিয়ে বলল, কে আপনি? আপনি আমার রুমে কেন এসেছেন? আস্তে কথা বলো, কেউ শুনতে পেলে সমস্যা হবে। আমার রুম থেকে বেরিয়ে যান, নয়তো আমি চিৎকার করব। আচ্ছা বেশ, তুমি চিৎকার করো, তাতে আমার কোনো সমস্যা নেই, কারণ আমাকে কেউ দেখতে পাবে না। আমি তো দেখতে পাচ্ছি। শুধু তুমি দেখতে পারবে তোমার জন্য ফিরে আসা। এসবের মানে কি? আমাকে মিথ্যে বলে ধোঁকা দিয়ে পালিয়ে যাবেন তা হবে না। আমি এখনই বাড়ির সবাইকে ডেকে আনবো। আমি তোমাকে মিথ্যে বলছি না। তোমার যদি বিশ্বাস না হয় তবে চলো, আমি তোমার বাড়ির লোকজনের সামনে যাব। চলুন। ইভা ওর মা বাবার রুমে নক করলো ও মা রুমের দরজা খুলে বলল, কি রে, তুই এখনো ঘুমাসনি কেন? মা, আমার ঘুম আসছে না, অনেক গরম লাগছে, চার্জার ফ্যানটা দেও। সুদর্শন যুবক ইভার হাত ধরল। ঠান্ডা স্পর্শ পেয়ে ইভা কাঁপুনি দিয়ে উঠল। ইভার কাঁপুনি দেখে ওর মা বলল, তোর শরীর ঠিক আছে? এভাবে কাঁপুনি দিয়ে উঠলি কেন? ঠিক আছে, কিন্তু মা, তুমি কি কিছু দেখতে পাচ্ছে? কি দেখব? আমার সাথে কি কাউকে দেখতে পাচ্ছ? বেশি গরমে কি তোর মাথাটা গেছে? তুই ছাড়া এখানে আর কেউ নেই। ও হ্যাঁ, ফ্যান দেও। ইভা মা চার্জার ফ্যান দিল। ইভা রুমে এসে দরজা লক করে খাটে বসে পড়ল। সুদর্শন যুবক হাসছে, তার হাসি দেখে ইভা বলল, আপনি হাসছেন কেন? তোমার কাণ্ড দেখে। তোমার মাকে যেভাবে জিজ্ঞাসা করেছো কেউ আছে নাকি, এরকম সবাই জিজ্ঞাসা করলে তোমাকে পাগল ভাববে। আমি ছাড়া আপনাকে আর কেউ দেখবে না কেন? অনেক কারণ আছে, সবকিছু আস্তে আস্তে জানবে। না, আমি আজকেই জানবো। বলুন তো। শুধু এটা বলবো যে তুমি যখন যা খেতে চাইবে তাই খেতে পারবে। ঘুরতে যেতে চাইলে নিয়ে যাব এবং কোনো বিপদে পড়লে আমি সাহায্য করব। ইভা মনে মনে বলছে, সত্যি কি উনি এইসব করতে পারবে? একটু পরীক্ষা করে দেখি। এমন জিনিস বলবো যে এখন এনে দেওয়া সম্ভব না। ইভার মুখের সামনে সুদর্শন যুবক হাতে তুড়ি বাজিয়ে বলল, মহারানী বলুন, আপনার এখন কি চাই? পিৎজা খাবো। আর হ্যাঁ, আপনার নাম কি? আলিবো। আলিবো হাত মুঠো করে কি কি যেন বলে একটা আংটি বের করলো এবং পিৎজা হাজির করলো। ইভা তো অবাক হলো, কি করে এইসব হলো? তাহলে কি সত্যি আলিবো মানুষ না? সকাল হলে কাউকে আলিবের বিষয়টা জানাবে, কিন্তু কেউ কি বিশ্বাস করবে এমন ঘটনা? মহারানী, তুমি আমাকে নিয়ে এতে ভেবো না। যত ভাববে তত দিশেহারা হবে।
আপনি মনের কথা জানেন, সব কিছু করতে পারেন। আমার ক্ষমতার মধ্যে যা আছে ততটুকু করতে পারি। ওহ আচ্ছা, পিৎজা খেয়ে নেও। খাবো না, এটা খেলে আমি মরে যাব। আরে পাগল নাকি, পিৎজা খেলে কেউ মরে নাকি? না, আপনি জাদু দিয়েছেন, আমার ক্ষতি করার জন্য এসেছেন। হা হা হা, আমি তোমার জন্য এসেছি, তোমার ক্ষতি করার সাধ্য আমার নেই। আর কাউকে পেলেন না, আমার ঘাড়ে এসে পড়তে হলো। আলিবো মুচকি হেসে ইভার হাতে আংটি পরিয়ে দিল। ইভা ওর হাতটা ছিটকে সরিয়ে দিয়ে বলল, যখন তখন আমাকে স্পর্শ করবে না। আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই এবং তোমাকে আংটি দেওয়ার কারণ তোমার যে কোনো প্রয়োজনে আংটির দিকে তাকিয়ে আমাকে ডাক দিলে পাবে তাই। আমি যদি এখন আংটির দিকে তাকিয়ে আপনাকে চলে যেতে বলি তাহলে কি চলে যাবেন? হুম, বলেই দেখো। ইভা আংটির দিকে তাকিয়ে বলল, আপনি চলে যান। আলিবুর সাথে সাথে উধাও হলো। রুমের কোথাও আলিবু নেই। 5 মিনিটে ধরে দেখলে আলিবু আসে কিনা, কিন্তু না আসেনি, তাই ইভা আবার আংটির দিকে তাকিয়ে বলল, আপনি আসুন। সাথে সাথে আলিবু চলে এলো। মহারানী, আমি চলে এলাম। এবার বিশ্বাস হলো তো আমি সাধারণ কিছু না? হুম, বিশ্বাস করেছি। এখন তো পিৎজা খেয়ে নেও। আলিবের কথা শুনে ইভা পিৎজা খাওয়া শুরু করলো। পিৎজার স্বাদ অদ্ভুত রকমের ভালো লাগছে, এত মজা যে আবার একটা পিৎজা খেতে চাইলো। আলিবো এনে দিল। খাওয়া শেষ করে আলিবো বলল, আজ পূর্ণিমার আলোয় তোমাকে অনেক বেশি রূপবতী লাগছে। তাই বুঝি? হুম। তোমার কি খুব গরম লাগছে যে এত ঘামছো? হ্যাঁ, অনেকটাই তো। ঢিলাঢালা ড্রেস পরে ঘুমাতে চেয়েছি, এর মধ্যে আপনার আগমন ঘটে। আলিবের হাতের ইশারায় পুরো রুম ঠান্ডা হয়ে গেল। এখন আর তোমার গরম লাগবে না, এবার শান্তিতে ঘুমাতে পারো। আচ্ছা, আমার এখন একটা ইচ্ছে আছে। বলুন মহারানী, আপনার ইচ্ছে পূরণ করার জন্য আমি প্রস্তুত আছি। আমি সমুদ্রের পাড়ে হাঁটতে যেতে চাই। আলিবু ইভার চোখের উপর হাত রেখল। ইভা হাত সরিয়ে অবাক হলো। আলিবো মানুষরূপী আত্মা নাকি কোনো জাদুকরি? ইভা বুঝতে পারছে না, ভয় লাগছে তার সাথে আছে, আবার জোছনা রাতে সমুদ্রের পাড়ে হাঁটতে ভালো লাগছে। আলিবের পিছু পিছু ইভা হাঁটছে। সামনে হাঁটলে যদি ঘাড় মোটকে দেয়, তাই সামনে যায় না। চাঁদে আলোয় সমুদ্রের পানি অনেক সুন্দর দেখাচ্ছে, প্রকৃতি চাঁদের আলোয় সেজেছে। ইভা মুগ্ধ হয়ে চারপাশ দেখছে, মন চাইছে সারা জীবন যেন ওখানে থাকতে পারে। ভাবু, মানুষের গন্ধ পাও। ইভা চিৎকার করলো, উঠল, বাঁচাও বাঁচাও। আবিল ওর মুখ চেপে ধরে বলল, মহারানী এত ভয় পাচ্ছ কেন? আমিই তো। ইভা ওর হাত সরিয়ে দিলে বলে, এভাবে কেউ ভয় দেখায়? আর একটু হলেই প্রাণ চলে যেত। আমাকে উদ্ধার না করে তোমার ছুটি নেই। আপনাকে আমি উদ্ধার করব মানেটা বুঝলাম না। বুঝতে হবে না, তবে তুমি খুব সাহসী। বুঝলেন কিভাবে? ওহ, আপনি তো সবই বুঝেনও জানেন। হা হা হা, তোমার জন্য আমার সব বোঝার ক্ষমতা হয়েছে। এত হেয়ালি না করে বলুন তো আপনার উদ্দেশ্য কি? আপনি জিনভূত নাকি জাদুকরি? আজ বলার সময় না। কবে বলবেন? আর আপনাকে কতদিন সহ্য করতে হবে?
100 দিন আমাকে তোমার সঙ্গে থাকতে হবে, সেটা তুমি চাও আর না চাও। আমি না ডাকলে তো আপনি আসবেন না, তাহলে কিভাবে আমার সঙ্গে থাকবেন? প্রতিদিন রাত 12টায় আসবো, তোমার ডাকতে হবে না। একবার আসতেই হবে। হুম। আমি যদি আংটি ফেলে দেই বা অন্য কোথাও চলে যাই, তাতে কি? আমি 100 দিন থাকবো, তা তুমি পৃথিবীর যে প্রান্তে থাকো না কেন। ও আচ্ছা, আপনি কি অনেকের সঙ্গে থাকেন? ধুর বোকা মেয়ে, অনেকের সঙ্গে থাকবো কেন? তোমার জন্য ফিরে আসা। পৃথিবীতে এত লোক থাকতে আমার জন্য আপনার কেন ফিরে আসা সেটা বুঝলাম না। অন্য কারো সঙ্গে থাকলে কি হতো? আমার সাথে কখনো ভালো কিছু হয় না? আহারে আমার মহারানী, কি দুঃখ! ঢং করবেন না, সহ্য হচ্ছে না। আচ্ছা বেশ, বলো তুমি কি এখন বাসায় যাবে? হুম যাব, তবে একটু পরে। তোমার ভয় লাগছে না এত রাতে আমার সাথে ঘুরতে? না, আপনি অনেক ভালো। যদি খারাপ হতেন তাহলে আমাকে সেই কখন ঘাড় মোটকে রক্ত চুষে খেতেন। তাও তোমার অনেক সাহস আছে, আমাদের এভাবে সবাই বিশ্বাস করে না। হুম। আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবার এখন নিয়ে গেছিল। কেন, তাদের কি হয়েছে? মেরে ফেলেছে? জানো আমরা অনেক সুখী পরিবার ছিলাম। কে মেরেছে? এক জাদুকরী। ওনার জন্য সবকিছু ধ্বংস হয়েছে। আমাকে ঘটনা খুলে বলুন প্লিজ প্লিজ। না গো মহারানী, আমার হাতে সময় নেই, তোমাকে এক্ষুনি বাসায় পৌঁছে দিতে হবে। সকাল হতে দেরি আছে তো। 4টা বাজতে আর 10 মিনিট বাকি আছে। এখন তুমি আংটি ধরে আমাকে চলে যেতে না বললে আমি 100 বছর পর ছাড়া আর বের হতে পারবো না, তাই তোমাকে বাসায় দিয়ে আসতে হবে। ইভার কিছু বলার আগে আলিব ওর চোখ বন্ধ করে রেখে বাসায় পৌঁছে দিলে। ইভা চোখ মেলে দেখে সত্যি বাসায় এসেছে, আর আলিবের কথা মতো ওকে চলে যেতে বললেই চলে গেল। ইভা বিছানায় শুতে ওর ঘুমের দেশে হারিয়ে গেল। সকাল 9টা বাজে, এখনো মেয়ের ঘুম ভাঙে না। লেখাপড়া দিন দিন গোল্লায় যাচ্ছে। বাপের আদরে একটা বাদর তৈরি হচ্ছে। এই ইভা এবার উঠো, কলেজে যাওয়ার সময় হয়ে গেছে। ঘুম ঘুম চোখে ইভা বলছে, উফ মা, একটু ঘুমোতে দেও। উঠে কলেজে যা, তারপর এসে ঘুমা। ইভার মা রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় ফ্যান অফ করেছে। এবার ঘুমিয়ে থাকা গেল না, গরমে ঘেমে একাকার হয়ে গেছে, তাই ঘুম থেকে উঠে পড়ল। ফ্রেশ হয়ে কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে, তখন হাতের দিকে খেয়াল করতে আংটি দেখল। রাতের ঘটনা সত্যি নাকি কোনো স্বপ্ন? স্বপ্ন হলে তো আংটি থাকতো না, তাহলে কি সত্যি কেউ আছে? দেখা যাক উনি দিনের আলোয় আসে কিনা। আপনি আসুন, আলিবু চলে এলো। কি গো মহারানী, ঘুম থেকে উঠে আমার মনে পড়ে গেল। মনে আবার পড়বে না? রাতে যা অদ্ভুত ঘটনা হলো তারপরে কি আপনাকে বলা যায়? তাও ঠিক। আপনি অনেক সুন্দর, ঠিক স্বপ্নের রাজকুমার। জানেন, আমি মাঝে মাঝে স্বপ্নে দেখেছি রাজপ্রাসাদে আমার বিয়ে হচ্ছে, আর সেই রাজকুমার আপনি। তুমি সত্যি বলছো? হ্যাঁ। ইভার মা রুমে ঢুকতে এসে দেখে ইভা একা একা কথা বলছে। আয়নার সামনে দাঁড়িয়ে একা একা কথা বলছিস কেন? কোনো সিরিয়ালে পার্টের জন্য তোকে নেওয়া হয়েছে নাকি? একজন আছে, তার সাথে কথা বলছি। রুমে তুই আমি ছাড়া কেউ নেই, তাহলে আর কে? তুমি দেখতে পাবে না, শুধু আমিই দেখতে পাচ্ছি। কি সব পাগলের মতো বলছিস, মাথা খারাপ হয়েছে?
আচ্ছা আমি কলেজে গেলাম। খেয়ে যা। না, সময় নেই। ইভা কলেজে যাওয়ার জন্য বাসা থেকে বেরিয়ে গেল। বাসার কাছে ওর বেস্ট ফ্রেন্ড লিমার বাসা, দুজনে একসাথে প্রতিদিন কলেজে যায়। লিমার সাথে দেখা হতে রাতের ঘটনা বলল, কিন্তু লিমা বিশ্বাস করল না। হেসে উড়িয়ে দিল। রাস্তায় দেখা হলো ইভাকে পছন্দ করে সায়ন্তের সাথে। ইভা ওকে এড়িয়ে চলে আর ও ছাড়ার পায় না, ওর পিছে লেগে আছে। এই যে ম্যাডাম, আপনি বলেছিলেন আমি যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে জ্ঞান দেই, তাই কয়েকদিন ধরে 5 ওয়াক্ত নামাজ পড়ে বললাম যে ঠিকমতো মাথায় কাপড় দিয়ে চলাফেরা করবেন। ইভা মাথার কাপড় কপাল পর্যন্ত টেনে বলল, ঠিক করে মাথায় কাপড় দিয়েছি, এখন আমার পিছু ছাড়ুন। অনেক দিন বলেছি রাস্তায় দাঁড়িয়ে থাকবে না। আচ্ছা আমি বাইক নিয়ে কলেজ গেটে দাঁড়াবো, তুমি আসো। ইভা একটা মুখ ভেঙচি দিল। সায়ন তো বাইক স্টার্ট দিল, কিন্তু চলছে না। বাইকের টায়ার পাঞ্চ হয়ে গেছে। ইভার মনে নেই যে আলিবকে চলে যেতে না বললেও যাবে না। আলিবও হেসে উঠল। হাসির শব্দ শুনে ইভার মনে পড়ল আলিব আছে। মহারানী, তুমি খুশি হয়েছ? কেন? বারে ওর বাইক খারাপ করে দিলাম। এটাও আপনার কাজ? হুম, সব তোমার জন্য। লিমা ইভাকে হালকা ধাক্কা দিয়ে বলে, একা একা কথা বলছিস কেন? ইভা মনে মনে বলছে, উপফরে আলিবো আমার মাথা খেয়ে নিবে, তার আগে ওকে সরিয়ে দেই। এই যে শুনছেন, আপনি চলে যান। লিমা আবার বলল, কি রে, চুপ করে আছিস, আবার এবার একা কথা বলিস, তোর কি হয়েছে? আরে কিছু না, রাতের স্বপ্ন বারবার মাথায় ঘুরপাক খাচ্ছে। চল, ক্লাসে দেরি হচ্ছে। কলেজে ক্লাস শেষ করে ইভা বাসায় এসে গায়েলি শুয়ে আছে। মন চাইছে একটু সরব খেতে, কিন্তু আলসেমির জন্য উঠতে ইচ্ছে করছে না। আলিব এসে বলল, নেও, এটা খেয়ে নেও। ছি, কি বিশ্রী খেতে, এসব কেউ খায়? আমাকে মেরে ফেলতে চাইছেন? আরে না না, কিছুক্ষণ মুখে রাখো, স্বাদ চলে আসবে। না, আমি খাবো না। আপনি মিথ্যে বলে খাওয়াবেন আর আমার ক্ষতি হবে। সত্যি বলছি, তোমার কোনো ক্ষতি যাতে না হয় তাই খেতে বলছি, দয়া করে মুখের মধ্যে মিষ্টিটা রাখো। আচ্ছা বেশ, রাখলাম। ইভা মুখের মধ্যে মিষ্টিটা 5 মিনিটের মতো রেখে দিল, তারপর মিষ্টির স্বাদ খুব সুস্বাদু হলো। এরকম মিষ্টির স্বাদ বোধহয় পৃথিবীতে আর নেই। মিষ্টিটা খুব ছোট আকারে দেখতে, কিন্তু শক্ত এবং রং লাল নীল। মিষ্টি খাওয়া শেষে ইভা বলল, মিষ্টিটা অন্যরকম স্বাদ কেন? আগে কখনো এরকম মিষ্টি খাইনি। এই মিষ্টি আমাদের রাজ্যের বিশেষ এক গাছের ফল থেকে তৈরি হয়। সবাই খেতে পারে না, সবার সহ্য করার ক্ষমতা নেই এমন বিশ্রী মিষ্টি খাওয়ার। তাহলে আমি খেলাম কিভাবে? আমি তোমাকে অন্য কৌশলে মিষ্টি স্বাদ দিয়েছি। কেউ মিষ্টির স্বাদ পরিবর্তন করতে পারে না, শুধু একজন আছে, সে পারে আর আমি পারি। আপনি নিজে না খেয়ে আমাকে কেন খাইয়েছেন? তুমি আমার সব, তাই। উফ, আপনার এসব কথাই সহ্য হয় না, যত সব হেয়ালি কথাবার্তা। মহারানী, রাগ করো না। তোমাকে সব সত্যি জানাবো, তবে একটু সময় লাগবে। আচ্ছা ঠিক আছে, আপনি এখন যান। আলিবু চলে গেল।
ইভা মেজাজ খারাপ হয়ে গেছে আলিবের কাছ থেকে কিছু জানতে না পেরে। ইভা গোসল করে খেয়ে ঘুম দিল। বিকেলে ঘুম থেকে উঠে এক মগ কোল্ড কফি নিয়ে ছাদে গেল। ছাদে ওর মা আর দাদি বসে আসে। তারাদের সাথে গল্পে যোগ দিল। ইভা কফি মগে চুমুক দিল এবং সাহস করে বলে ফেলল, দাদি তুমি কি কোনো জিন ভূতের কাহিনী জানো? শুনেছিলাম আমার দাদি শাশুড়ির কাছে যে এক ভয়ঙ্করী জাদুকরী ছিল, সে নিজের স্বার্থের জন্য মানুষকে জিন ভূত বানিয়ে দিত। তারা কোনো কৌশলের মাধ্যমে পৃথিবীতে ফিরে আসতে পারবে, তবে অদৃশ্য হয়। এসব সত্যি কাহিনী? আর ওই জাদুকরী কোথায় থাকতো? আমাদের বাড়ির পিছনে যে বাগান বাড়ির মতো আছে, ওখানে তাদেরও পূর্বপুরুষের বাড়ি ছিল। আজ পর্যন্ত বাগান বাড়িতে যাইনি, তোমার কথা শুনে যেতে ইচ্ছে করছে। ইভার মা চেঁচিয়ে বলল, খবরদার না, ওখানে যেন কোনোদিন যেতে না দেখি। আহ বৌমা এত কিছু বুঝে নাকি? ওকে বকো না, দাদি। সবার আদর পেয়েও দিন দিন বাদরের মতো গাছে চড়ে বসে আছে। গাছ থেকে টেনে নিচে নামিয়ে আনতে হবে। মা, মা তুমি বেশি কথা বলো না তো, দাদির সাথে ভূতের গল্প করতে দেও। ইভা, হঠাৎ তোর এত ভূত পেতে নিয়ে কৌতূহল হলো কেন? আবার রাতে বেলা বললি কাউকে দেখতে পাচ্ছ নাকি? তোর কি হয়েছে বলতো? মা, ভূতের গল্প পড়েছি, তাই সত্যি ভূত বলতে কিছু আছে কিনা জানতে চাই। প্লিজ দাদু, তুমি আরো কিছু জানলে বলো। ইভা, লোকে বলাবলি করে অমাবস্যা রাতে ওই বাড়িতে কালো ধোঁয়ার মতো দেখা যায়। আমি এইসব শুনে কোনোদিন অমাবস্যা রাতে জানালা খুলে ঘুমাইনি, দাদি। ও আচ্ছা, চলো নিচে যাই। টিপ টিপ বৃষ্টি পড়া শুরু হলো। ইভা ইভা নিজের রুমে এসে ভাবতে লাগলো, দাদির কথাগুলোর সাথে অ্যালিবের মিলেছে। তাহলে কি জাদুকরি অ্যালিবের ক্ষতি করেছে? আর যদি ক্ষতি হবে, আমার সাথে ওর সম্পর্ক কি? আমার জন্য ওর ফিরে আসে কেন? রাতে তো আমি ওকে ডাকিনি, এমনি এমনি চলে এলো কেন? সব প্রশ্নের উত্তর অ্যালিবের দিতে হবে। এখনই অ্যালিবকে ডাকবো। ইভা অ্যালিবকে ডাকবে, ঠিক সেই সময় প্রচুর বৃষ্টি শুরু হলো, সাথে কারেন্টও চলে গেল। ফোনের ফ্ল্যাশলাইট অন করে অ্যালিবকে ডাকল। আলিব রুম জুড়ে নানান রঙের মোমবাতি জ্বালিয়ে দিল। ইভা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে অ্যালিবের দিকে। মোমবাতির আলোয় অ্যালিবকে অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। আলিব ওর বাস্তবের নায়ক হলে কত ভালো হতো, কিন্তু না, আলিব তো সাধারণ মানুষ না। কি গো মহারানী, আমার প্রেমে পড়লে নাকি? ইভার ধ্যান ভাঙ্গে অ্যালিবে কথায়। জি না, আমাকে প্রেমের জালে ফাঁসানো অত সহজ না। তাও বটে, তুমি আমার প্রেমে কেন পড়বে? আমি তো সাধারণ মানুষ না। আপনি সাধারণ মানুষ হয়ে যান। আপনি দেখতে এত সুন্দর যে কোনো মেয়ে দেখলে আপনার প্রেমে পড়বে। সে ক্ষমতা আমার নেই। যাই হোক, তুমি বলো তো, সায়ন্ত বলে ছেলেটাকে কি তোমার ভালো লাগে? ছেলে আমার জন্য অনেক করে, তবুও কেমন জানি লাগে। ও কিন্তু বেশি ভালো না, এটা জেনে রাখো। আমি এখন আসি, আমাকে চলে যেতে বলো, আবার রাত 12টায় আসবো। আলিবু চলে গেল। ইভা যে কথাগুলো ভেবেছিল আলিবকে বলবে, তা তো বলাই হলো না। ইভা ওর সাথে কথা বলতে গেলে কেমন যেন ওর মাঝে হারিয়ে যায়। ইভা একা রুমে যত থাকবে তত আলিবের চিন্তায় মগ্ন থাকবে, তাই বাসার সবার সাথে গল্প করতে গেল। রাতে খাওয়া দাওয়া শেষ করে শুয়ে অপেক্ষায় আছে কখন 12টা বাজবে।
দেখতে দেখতে 12টা বেজে গেল। আলিবও আসলো, তবে বড় একটা আয়না নিয়ে এসেছে। আয়নায় কি আছে? জাদুকরি বিশাল আয়নার মধ্যে তোমাকে নিয়ে যাব পূর্বপুরুষের বাড়ি, যেটা তোমার বাগান বাড়ি নামে চিনো। ওই বাড়িতে কি আছে? আর আমি ওই বাড়ি যাব না। যাবে না কেন? আমার মা নিষেধ করে দিছে তাই। তোমার মা তো জানে না তোমার সাথে আমি আছি, তাই নিষেধ করে দিছে, কিন্তু তোমাকে যে আমার সাথে যেতেই হবে, নয়তো আমার বেশি সময় লাগবে কাজ শেষ করতে। আমি বাগান বাড়ি গিয়ে কি করবো, তাও আবার রাতের বেলা? একটা পুকুরের মধ্যে অনেক পদ্ম ফুল আছে, সেই পুকুর থেকে তোমাকে পদ্ম ফুল এনে রাখতে হবে আমাবস্যার রাত পর্যন্ত, তারপর কি করতে হবে সেটা আমাবস্যার রাতে বলবো। আচ্ছা বুঝলাম, কিন্তু আমার বা আমার পরিবারের কারো কোনো ক্ষতি হবে না তো? প্লিজ, আপনি আমাদের কারো ক্ষতি করবেন না। আরে না, আমি কারো ক্ষতি করব না। আচ্ছা চলুন। আলিবু জাদুকরি আয়নার সাহায্যে ইভাকে নিয়ে বাগান বাড়ি গেল। চারপাশে অনেক গাছ লতাপাতা, পরিত্যক্ত বাড়ি আর পুকুর আছে। ইভা সাহস করে আলিবের হাত ধরল। আলিবু পুকুর পাড়ে দাঁড়িয়ে আয়না থেকে আলো তৈরি করল। পুকুরে পদ্ম ফুলগুলো স্পর্শ দেখা যাচ্ছে। ইভা পুকুরের পাশ থেকে একটা পদ্ম ফুল তুলে নিয়ে বলল, একটা পদ্ম নিলেই কি হবে, নাকি আরো লাগবে? না। আপনাকে এত গম্ভীর দেখাচ্ছে কেন? অনেক বছর পরে পুরনো স্মৃতি চোখের সামনে দেখে কষ্ট হচ্ছে। আপনি এখানে থাকতেন? মাঝে মাঝে আসতাম। আমাদের মিথ্যে কথা বলে ধ্বংস সব করে দিছে। কোনোভাবে কি প্রতিশোধ নিয়ে জাদুকরীকে শেষ করা যায় না? জাদুকরী শেষ হয়ে গেছে, নিজের স্বার্থ তাকে শেষ করছে। ওহ, চলুন আমরা বাসায় ফিরে যাই। হ্যাঁ চলো। আলিবু ইভাকে নিয়ে বাসায় ফিরে এলো। আলিবু একটা রূপোর ছোট্ট কলসির পানিতে পদ্মফুল রেখে দিল আর বলল, শোনো, যত্ন করে ফুলটা রাখবে, প্রতিদিন ফুলের পানি পরিবর্তন করবে। হুম। আমি ভাবতে পারিনি তুমি এত ভালো হবে। তোমার জন্য ফিরে আসা হলেও তুমি ভালোভাবে আমাকে মেনে নিবে তা জানা ছিল না। আপনি ভালো মানসিকতা দেখিয়েছেন বলে আমি ভালো। খারাপ জিন ভূত হলে কবে আপনাকে তাড়িয়ে দিতাম। হা হা হা, খারাপ হলে তাড়িয়ে দিতে পারতে না। ঈশ্বর সব বললেই হলো, নাকি ঝাড়ুর বাড়ি মেরে বিদায় করতাম? থাক বাবা, আমি ঝাড়ুর বাড়ি খেতে চাই না, তুমি ঘুমাও। চলে গেলাম। আচ্ছা যান। আলিবু চলে গেল আর ইভাও ঘুমিয়ে গেল। সকালে ইভার ঘুম ভাঙনি চেঁচামেচি শুনে। কিসের জন্য এত চেঁচামেচি তা দেখতে গিয়ে শুনে পাশের বাসায় একজনের রাতের বেলা দেখেছে ইভাকে হাওয়ায় উড়ে বাগান বাড়িতে যেতে, তাই দেখতে এসেছে ইভা ঠিক আছে কিনা। ইভাকে দেখে লোকটা বিশ্বাস করলো যে উনি ভুল দেখেছে। এসব শুনে ইভা রেগেমেগে হাতের আংটি খুলে রেখে দিল। কলেজে যাওয়ার সময় সায়ন্ত সামনে পড়ে। ইভা সায়ন্তকে দেখে না দেখে ভান করে এড়িয়ে চলে যাচ্ছে। সায়ন্ত বারবার ইভাকে ডাকছে, কিন্তু কোনো সাড়া দিচ্ছে না। ইভার সাথে আজকে লিমাও নেই, একা আছে, তাই সায়ন্তনের সাথে কথা বলতে চাইছে না। হঠাৎ করে ইভা অনুভব করে ওর ওড়না টেনে ধরা হয়েছে। পিছনে ফিরে দেখে সায়ন্ত ওর ওড়না টেনে ধরেছে। এরকম অসভ্যতামি দেখে ঠাসঠাস ঠাসঠাস থাপ্পড় মেরে দিল। সায়ন্ত অপমান সইয়ে না পেরে ইভাকে কোলে তুলে নিয়ে গাড়িতে উঠায়। সায়ন্ত গুন্ডা টাইপের, তাই আশেপাশে কেউ কিছু বলছে না।
ইভা কি করবে কিছু বুঝতে পারছে না। হাতের আংটি থাকলে আলিবো আসতো, এখন তো আলিবো আসবে না, তাহলে কি সায়ন্ত ওর ক্ষতি করবে? ইভার সামনে কি যেন স্প্রে করা হলো। ইভা অজ্ঞান হয়ে গেছে। জ্ঞান ফিরে নিজেকে আবিষ্কার করলো একটা বাড়িতে। আজকে বাসায় কেউ নেই, তাহলে বুঝতে পারছো তোমার সাথে কি হতে পারে। আপনাকে আমি অনেকবার বলেছি আপনার মতো খারাপ মানুষের সাথে আমি রিলেশন করব না, তারপরেও আপনি কেন আমার ক্ষতি করতে চাইছেন? আমি তোমাকে খুব ভালোবাসি, তোমার জন্য মারামারি করা বাদ দিয়েছি, 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করেছি। তুমি আমার ভালোবাসা গ্রহণ না করে উল্টো অপমান করেছ। হ্যাঁ হ্যাঁ, আপনাকে অপমান করেছি, বেশ করেছি। এখন বুঝলাম থাপ্পড় মারা কম হয়ে গেছে। আপনার যদি সত্যি আমার জন্য ভালোবাসা থাকতো তাহলে ভালোবাসার মানুষের ক্ষতি করতে চাইতেন না। আমি তোমার কোনো ক্ষতি করব না, শুধু একবার ভালোবাসি বলো। মরে গেলেও বলবো না। তুমি নিজের ক্ষতি নিজে ডেকে আনতে আছো। আমি চিৎকার করব, আমার কাছে আগাবেন না। বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, তোমার চিৎকার কেউ শুনবে না, আর শুনলেও কেউ আসবে না। সায়ন্ত ইভার কাছে এগিয়ে গেল। ইভাকে দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দিল। ইভা গায়ের সমস্ত শক্তি দিয়ে সায়ন্তকে ধাক্কা মেরে নিচে ফেলে দিয়ে দৌড় দিল। পুরো বাসা অন্ধকার হয়ে রয়েছে, কারেন্টও নেই। মেইন দরজা কোনটা ইভা বুঝতে পারছে না। বিপদে পড়লে মাথাও কাজ করে না, কি করবে না করবে। ইভা ডাইনিং টেবিলের নিচে গিয়ে বসল। সায়ন্ত ফোনের ফ্ল্যাশলাইট অন করে ইভাকে খুঁজছে। ঠিক সেই সময় সায়ন্ত দেখল কালো ধোঁয়া উঠতে। গ্যাস অন করে না, তাহলে ধোঁয়া আসে কোথা থেকে? ধীরে ধীরে সারা ঘর ধোঁয়ায় ভরে যাচ্ছে। সায়ন্ত ভয় পেয়ে গেছে যে ঘরের আশেপাশে আগুন লেগেছে, তার জন্য ঘর ধোঁয়ায় ভরে গেছে, তাই সায়ন্ত ইভার কথা না ভেবে বাসা থেকে বেরিয়ে গেল। ইভা টেবিলে নিচে বসে কাঁদছে, ওর প্রাণ এই বুঝি চলে গেল। সায়ন্ত বাসা থেকে বেরিয়ে গেছে দেখে ইভা সাহস করে চোখ মুছতে মুছতে টেবিলের নিচে থেকে বেরিয়ে এসে দেখে আলিপ ওর সামনে দাঁড়িয়ে। আলিপকে দেখে যেন ইভা প্রাণ ফিরে পেল, সাথে সাথে আলিপকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিল। আবিল ইভার মাথায় হাত বুলিয়ে বলল, আমার মহারানী বিপদে পড়েছে, আর আমি আসবো তা কি হয়? আপনি খুব পচা, আসতে এত দেরি করলেন কেন? আমি না আসলেই বাকি। তুমি তো রাগ করে আমার দেওয়া আংটি ফেলে দিছ। একজন এসে বলেছে আমাকে হাওয়ায় উড়ে বাগান বাড়ি যেতে দেখে। আমি ভেবেছি আপনি আমার ক্ষতি করছেন, নয়তো আমাকে কেউ বাগান বাড়ি যেতে দেখতো না। মহারানী তুমি সাহসী সেটা জানতাম, কিন্তু যে বল দিয়ে জানতাম না। কি আমি বল দিই? তা নয়তো কি? হ্যাঁ, তুমি মানুষ, তোমাকে তো সবাই দেখবেই, তোমাকে তো আমি অদৃশ্য করে দেইনি। তোমাকে কেউ যদি অবিশ্বাস্য ব্যাপারে দেখে সেটা নিয়ে আমার সাথে কথা বলে দেখতে, আমি তোমাকে রক্ষা করার জন্য প্রস্তুত থাকি। আমার ভুল হয়ে গেছে, রাগের মাথায় বুঝতে পারিনি। তুমি ভুল করলেও আমার মহারানী। তোমার উপর আমি রাগ করে থাকতে পারবো না। চলো বাসায় পৌঁছে দেই। আপনি অনেক বেশি ভালো। আলিবু মুচকি হাসল। বাসায় গিয়ে আবার আলিবু ইভার হাতে আংটি পরিয়ে দিল। ইভা আলিবকে জিজ্ঞাসা করল, সায়ন্তনের বাড়ির আশেপাশে আগুন লেগেছিল, কিন্তু কোথাও পোড়া গন্ধ পেলাম না কেন, শুধু ধোঁয়া উঠছে। আমি ধোঁয়া তৈরি করেছি যাতে ও ভয় পেয়ে পালিয়ে যায় আর আমি তোমাকে নিয়ে আসতে পারি। সায়ন্তকে একটা উচিত শিক্ষা দিতে হবে। হ্যাঁ, আজকে রাতে ওকে এমন নাকানি চুবানি খাওয়াবো যে ও জীবনেও কোনো মেয়েকে অসম্মান করবে না।
আচ্ছা, তাহলে রাত কয়টায় আসবেন? এমনিতে তুমি যখন ডাকবে তখন আসবো, তাছাড়া রাত 12টায়। ওকে, এবার চলে যান। আলিবু চলে গেল। ইভা ফ্রেশ হয়ে রান্নাঘরে গেল, ওর মাকে বলল, মা আজ কি খিচুড়ি রান্না করো? বৃষ্টি শুরু হলে তুই খিচুড়ি রান্না করতে বলবি, নয়তো বিরিয়ানি, তাই আমি তোর বলার আগেই খিচুড়ি রান্না করে আছি। আচ্ছা, আমি একটু ঘুমাই, রান্না হলে ডাক দিও। এই দাঁড়া দাঁড়া, তুই না কলেজ গিয়েছিলি, কখন বাসায় এলি? এই তো কিছুক্ষণ হলো, তুমি রান্নায় ব্যস্ত ছিলে তাই ডাক দেইনি। তাহলে তোকে দরজা খুলে দিল কে? আরে মা দরজা খুলেছিল। ইভা আর কিছু না বলে চলে গেল। ওর মায়ের কাছে বেশিক্ষণ থাকলে মিথ্যা ধরা পড়ত। রুমে গিয়ে ঘুমালো। দুপুরে খেয়ে বিছানায় শুয়ে আলিবের কথা ভাবছে যে ও না থাকলে আজ অনেক বড় ক্ষতি হতো। আলিবু সত্যি অনেক ভালো, নয় তো ও আমার জন্য এত ভাবতো না। ওকে বিশ্বাস করে ভুল করছি না। ইভার খালাতো বোন হিয়া এসে ইভার গাড়ি টেনে বলল, কি রেকার প্রেমে হাবুডুবু খাচ্ছিস যে আমি এসেছি সেদিকে খেয়াল নেই? আমি আবার প্রেমে হাবুডুবু খাবো সেই কপাল আমার হয়নি। যাই হোক, তুই কখন এসেছিস? এত সবার সাথে দেখা করে তোর রুমে এসেছি। এসে ভালোই করেছিস। দেখি তোর হাতের আংটিটা তো খুব সুন্দর, কোথা থেকে কিনেছিস? ফুটপাত থেকে। যা, এসব ফুটপাতে পাওয়া যায় নাকি? যায় তো, তুই খুঁজে দেখিস। আচ্ছা, তোকে নিয়ে খুঁজবো। ওরা দুজনে একসাথে আছে, কথা যেন ফুরাচ্ছে না। হিয়া আসাতে এই ভা আলিবের কথা ভুলে গেল। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো, আলিবের সাথে কথা হলো না। ইভা বেশ কিছুক্ষণ বই পড়ে রাতে খাওয়ার জন্য ডাইনিং টেবিলের কাছে যেতে ওর মনে পড়ল আলিবের কথা। তখন সাথে সাথে রুমে এসে আলিবকে ডাকল। আলিবও মুখ গোমড়া করে বলছে, তোমার সাথে আমার কোনো কথা নেই। কেন কেন? এতক্ষণ আমার কথা মনে পড়ল, সবাইকে পেলে আমাকে ভুলে যাও? না মানে হিয়া অনেকদিন পরে এসেছে তাই আর কি। বুঝেছি। আজকে রাতে হিয়া আমার সাথে ঘুমাবে, তাহলে কি করে আপনার সাথে গিয়ে সায়ন্তকে শাস্তি দিব? আলিবু ইভার হাতে একটা চকলেট দিল আর বলল, এটা হিয়াকে খাওয়াবে, তাহলে ও সকালের আগে ঘুম থেকে উঠবে না। আচ্ছা, এবার আপনি যান। আলিবু চলে গেল। রাতে খেয়ে ইভা হিয়াকে চকলেট খাওয়ালো, তাতে ও ঘুমমগ্ন হলো। রাত 12টায় আলিবু এসে ইভাকে সায়ন্তের বাসায় গেল। রুমে দরজা খোলার শব্দ শুনে সায়ন্ত শোয়া থেকে উঠে বসে বলে, কে তুমি? আমি তোর জম, বলে ইভা রুমে দরজা লক করে দেয়। একই দরজা লক করো কেন? ইভার চুলগুলো এলোমেলো করে রাখা, মুখ দেখা যায় না। রুমে ধোয়া পড়ে গেছে। ইভ মোমবাতি জ্বালিয়ে হাতে নিয়ে ধীরে ধীরে সায়ন্তনের দিকে এগিয়ে যায়। আলিবু সায়ন্তকে শূন্য ভাসিয়ে পুরো রুম জুড়ে ঘোরায় আর ইভা হাসতে হাসতে বলে, তোকে এখানে মেরে লাশ গুম করে দিব আর তোকে কেউ বাঁচাতে পারবে না। তুই মেয়েদের অসম্মান করিস, তার শাস্তি তো তোকে পেতে হবে। আলিবু সায়ন্তকে ধপাস করে নিচে ফেলে দেয়। কোমরে, মাথায়, হাতে পায়ে প্রচণ্ড ব্যথা পেয়েছে।
কোনো মতে কাকুতি মিনতি করে বলে তাকে যেন এবারের মতো মাফ করে দেয় আর কোনোদিন কোনো মেয়েকে অসম্মান করবে না। ওরা সায়নদের ওখান থেকে চলে আসে। বাসায় ফিরেই বা ঘুমালো। এই মহারানী আমার বুকের মাথা রেখে আর কত ঘুমাবে? এবার তো উঠো। উমম একটু ঘুমাই, তুমি থাকো আমার কাছে। না গো, তোমার এখন উঠতে হবে, সকাল 10টা বাজে। ইভা আলিফকে জড়িয়ে ধরে আছে। আলিবু ইভাকে উঠিয়ে বসায়। ইভা ভালো করে চোখ মেলে দেখে আলিব। সকালবেলা আলিব আসলো কিভাবে? ইভা তো ডাকেনি, তাহলে কেন এসেছে এটা ভেবে আলিফকে জিজ্ঞাসা করল। আপনি কেন এসেছেন? আমি তো আপনাকে ডাকিনি। মেয়ে কি বলে এতক্ষণ আমার বুকে মাথা রেখে আমাকে কোলবালিশ বানিয়ে ঘুমালো, আবার বলে ডাকিনি, তাহলে কি আমি ইচ্ছে করে এসেছি? কি আমি আপনার বুকে মাথা রেখে ঘুমিয়েছি? হ্যাঁ, তুমি ঘুমের মধ্যে বলেছ আমাকে আসতে, তাই এসেছি। আমি স্বপ্ন দেখছিলাম আপনার সাথে ঘুরতে আছি আর আমাদের বাসর। আর কি বলো? কিছু না, এবার যান। কেউ আমাকে একা একা বকবক করতে দেখলে পাগলা গাড়ি দিয়ে আসবে। আমি তো চলে যাব, তবে আমার মহারানী যে একটু হলেও আমার প্রেমে পড়েছে তা বেশ বুঝতে পারছি। এত বেশি বুঝতে আপনাকে কেউ বলেনি। আচ্ছা, বেশি বুঝলাম না, যেদিন মহারানী বুঝাবে সেটা বুঝবো। এবার চলে যান। আলিবও চলে গেল। ইভা খুব লজ্জা পেল আলিবের সাথে এমন ঘটনা হওয়ায়। ফ্রেশ হয়ে লিমার কাছে গেল। লিমা ইভাকে হেসে হেসে বলল, তোর রাজামশাই কে রে? আমার কোনো রাজামশাই নেই। ঈশ্বর বললেই হলো নাকি? ঘুমের মধ্যে বলছিল তো তুই তোর রাজামশাইয়ের সাথে ঘুরতে ভালো লাগছে, আবার বললি তুমি আসো, এসব কাকে বলছিলি? ইভা মনে মনে বলল, তাহলে আলিবু ঠিকই বলছিল, আমি তাকে রেখেছি। এ মা কি লজ্জা! ঘুমের মধ্যে কি নাকি বলেছে আল্লাহ জানে। কি রে, তার ধ্যানে হারিয়ে গেলি? ভোর, তুই যে কি সব বলিস। চল তো তোকে ঘুরতে নিয়ে যাই। কোথায় যাবি? দু বোনে মিলে হাওয়া খেয়ে আসি। হা হা হা। ইভা বাসা থেকে বের হওয়ার আগে সুযোগ বুঝে আলিফকে ডাকে। ঘুরতে যাওয়ার কথা শুনে আলিবও ওদের সাথে থাকবে বলে দাবি করে। ইভা মেনে নেয়। লিমা আর ইভা দুজনে টুকিটাকি শপিং করল। রেস্টুরেন্টে বার্গার, ফালুদা খেল। দুপুরের দিকে বাসায় এসে ওদের বাসায় আসতে দেখে ওর মা হাঁপাতে হাঁপাতে এসে বলে, তোদের আসতে এত দেরি হলো কেন? ঠিক সময়ে এসেছি আর তুমি হাঁপাচ্ছ কেন? পাশের বাসায় ফয়সাল খুন হয়েছে, কারা যেন ওকে মেরে নদীর পাড়ে ফেলে গেছে। আল্লাহ কি বলো, ওনাকে তো কালকেও দেখেছি, তাহলে খুন হলো কখন? কেউ বলছে তাকে সকালে দেখেছে আর এখন খুন। তোরা কেউ বাসা থেকে একা একা বের হবি না। আচ্ছা। এমন একটা খবর শুনে এইবার খুব খারাপ লাগছে। রুমের দরজা বন্ধ করে আলিফকে ডেকে ফয়সালের মৃত্যুর ঘটনা বলে তা শুনে আলিফও বলে, যে খুন করেছে বা যার হাত আছে এই খুনের পিছনে তাকে শাস্তি পেতে হবে। আপনি শাস্তি পাইয়ে দেন প্লিজ। তুমি খুনের সব তথ্য জোগাড় করবে। আমি কি করে করব?
আমি তোমাকে সাহায্য করব, তারপর ওরা শাস্তি পাবে। আচ্ছা, তবে কখন কি করতে হবে? রাতে আসবো। আলিবু চলে গেল। ইভা ভাবছে কি করে খুনের তথ্য পাবে, আর তথ্য পেলেও সবার কাছে আসল দোষীকে কি করে শাস্তি পাইয়ে দিবে। এমন ঘটনা এলাকায় প্রথম হলো। মাথা ঝিমঝিম করছে, তাই বিছানায় শুয়ে পড়ল। সন্ধ্যার দিকে অ্যাম্বুলেন্সের শব্দ শুনে জানালার কাছে গিয়ে দেখল যে খুন হয়েছে, তার লাশ নিয়ে আনা হয়েছে। ইভা জানালা বন্ধ করে দিয়ে নামাজ পড়ল। আশেপাশে খুব কান্নাকাটি শব্দ। ইভার খুব লাগছে, আজকে একা থাকতে ইচ্ছে করছে না, কিন্তু আলিবের সাথে কথা বলতে হলে একা থাকতে হবে, তার থেকে রাতে একবার কথা হবে, তাই আলিবকে ডাকেনি। লিমা ঘুমিয়েছে, রাত 12টা বাজে। আলিবু এসে বললে, তোমার বাগান বাড়ি যেতে হবে, সেখান থেকে কালো গোলাপ আনতে হবে, তারপর ফয়সালের খুনির কাছে যেতে হবে। না না, আমি এসব পারবো না, আমার ভয় করে। এসব আপনি করুন। আরে তোমাকে করতে হবে, নয়তো আমার উদ্দেশ্য সফল হবে না। কি উদ্দেশ্য আগে বলুন? আমার মহারানীকে আমার ঘরে পাবে না, যদি আমার মহারানী আমার কথা না শুনে। আপনি তো জিন ভূত, আপনার সাথে মানুষ থাকবে কি করে? এত কথা বলো না তো, এবার চলো আমার সাথে। আলিবু ইভাকে বাগান বাড়ি গেল। সেখান থেকে 4টা কালো গোলাপ নিয়ে ফয়সালদের বাড়ির 4 কোণে 4টা গোলাপ পুঁতে রাখল। আলিবু বলল, এখন জানতে পারতে ফয়সালের খুনিকে? আপনি তো জানেন কি খুনি, তাহলে বলুন। খুনি এই বাড়ির মধ্যে আছে, তুমি আমার সাথে আসো। একটুও ভয় পাবে না, বুঝছো? হুম। আলিবু আর ইভা ধীরে ধীরে ফয়সালদের বাড়িতে ঢুকছে। ওরা ঢোকার সময় কারেন্ট চলে গেল। পুরো বাড়ি অন্ধকার। একটা রুমের দরজা খুলে কাকে যেন আলিবু শূন্যে তুলে দিল। এলোপাতাড়ি থাপ্পড় দিয়ে লোকটাকে দেয়ালের সাথে মিশিয়ে গলায় ছুরি ধরে আলিবু বলল, তুই কি এখনো স্বীকার করবি না যে তোর ভাইকে তুই খুন করেছিস? না, আমি খুন করিনি। আর তুই কি আমার গায়ে হাত তোলার তুই জানিস এর শাস্তি কি হতে পারে? আগে তুই বেঁচে থেকে আমার শাস্তির কথা ভাবিস। আমাকে শাস্তি দেওয়ার ক্ষমতা কারো নেই। আমার আছে, তোকে শাস্তি দেওয়ার ক্ষমতা, দেখবি তোর কি করতে পারি। আলিবের চোখ বড় হয়ে রক্তবর্ণ হয়ে গেছে। গায়ের প্রচণ্ড শক্তি নিয়ে এক হাতে লোকটাকে উপরে তুলে দিল। ফ্লোরে অনেকগুলো ছুরি সোজা করে রাখা, সারা রুম কাঠ ভাঙ্গা ছড়িয়ে ছিটিয়ে রাখা। ইভা আলিবের ভয়ঙ্কর রূপ দেখে ভয় পেয়ে গেল। আলিবু সত্যি অনেক কিছু করতে পারে, ওর ভালো মন মানসিকতার সাথে খুব খারাপ রূপ আছে, সেটা আলিভা দেখল। আলিবু লোকটাকে জিজ্ঞাসা করল, তুই সত্যি কথা স্বীকার করবি নাকি নিচে ফেলে দিব? না না, আমি সব সত্যি কথা বলবো, দয়া করে আমার মেরে ফেলো না। আলিবু আস্তে করে লোকটাকে বিছানার উপর নামিয়ে দেয়, তারপর লোকটা নিজে থেকে বলা শুরু করলো, হ্যাঁ, আমি আমার ভাইকে খুন করিয়েছি। কয়েকদিন ধরে ব্যবসায় টাকার জন্য চাপ দিচ্ছিল। আমার পক্ষে টাকা দেওয়া সম্ভব না, তাই কয়েকজন লোক ঠিক করে ওকে মেরে ফেলি। ভেবেছিলাম ওর লাশ পুড়িয়ে দিব, কিন্তু খুন করার পর আমাদের কেউ একজন দেখে ফেলে সেটা বুঝতে পেরে লাশ রেখে চলে আসি। ও তো ওর প্রাপ্য টাকা চেয়েছিল, এটা ওর দোষ না। শুধুমাত্র টাকার জন্য নিজের ভাইকে খুন করে দিতে হলো। হ্যাঁ, মেরে ফেলা ছাড়া কোনো উপায় ছিল না। ওর সব টাকা ফেরত দেওয়া মানে আমি ভিখারি।
আলিব লোকটাকে থাপ্পড় মেরে বলল, তোদের মতো কিছু স্বার্থপর লোকেদের জন্য কারো সুন্দর পরিবার নষ্ট হয়ে যায়। এবার তুই সারা জীবনের মতো জেলে পচে মরবি। সকাল হলে সবার সামনে তোর কুকর্মের কথা বলবি, মনে থাকে যেন। আলিব আসল রূপে ফিরে এসে ইভাকে নিয়ে অদৃশ্য হয়ে গেল। ইভা এতক্ষণ অদৃশ্য হয়েছিল, তবে ও অদৃশ্য হয়েছে বাগান বাড়ি পদ্মফুলের পুকুরে পানিতে হাত ডুবিয়ে। আলিব ইভাকে ওর বাসায় পৌঁছে দিল। আলিব বুঝতে পেরেছে ইভা ওকে দেখে ভয় পেয়েছে, তাই আলিব বলল, মহারানী কি আমাকে দেখে ভয় পেয়েছে? ইভা কাঁদো কাঁদো সুরে বলল, হুম, আপনি এত ভয়ঙ্করী আমার জানা ছিল না, নয়তো কোনোদিন আপনার সাথে যেতাম না। আমি সাধারণ মানুষ না, এটা তো জানো, তাহলে কেন ভয় পাও? আপনি যে কারো ক্ষতি করতে পারেন তাই। যারা অন্যায় তাদের শাস্তি দেই, তারা ছাড়া আর কারো ক্ষতি করিনি। আমি আপনার কাছে হাত জোড় করে বলছি, আপনি আমার পরিবারের কারো ক্ষতি করবেন না। আমার উদ্দেশ্য সফল না হলেও আমি তোমার পরিবারের কারো ক্ষতি করব না, কথা দিচ্ছি। হুম, আপনি এখন যান, আমি ঘুমাবো। আচ্ছা। আলিবু চলে যাওয়ার পর ইভা ঘুম আসে না। বারবার মনে পড়ছে আলিবের ভয়ঙ্কর রূপ। এতটা ভয় জীবনে আগে কোনোদিন পায়নি। সিদ্ধান্ত নিল কালকে সকালে ওর মাকে আলিবের বিষয়ে সব কথা বলে দিবে। চোখ গেল ওয়ার্ড্রোবের পাশে ফাঁকা জায়গাটাতে, ওখানে পদ্মফুল রাখা ছিল। এখান নেই, তাহলে গেল কই? শোয়া থেকে উঠে রুমের সব জায়গায় খুঁজতে লাগলো, কিন্তু পদ্মফুল নেই। সাথে সাথে আলিবকে ডাকে। পদ্মফুলটা খুঁজে পাচ্ছি না, এখন কি হবে? পদ্মফুলটা কোথায় রেখেছিলে? আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল ওয়ার্ড্রোবের পাশের জায়গাটা। ওখানে এইসব জিনিস রাখে, কেউ যদি দেখে ফেলে, তাই আমি খাটের নিচে কর্নারে রেখে দিয়েছি। আপনি সরিয়ে রেখেছেন, তা আমাকে বলেননি কেন? আমি ভয় পেয়ে গেছি, যদি কেউ ফেলে দিত তাহলেও আপনার কত সমস্যা হতো। মহারানী বুদ্ধি একটু কম আছে, সেটা জেনে কাজটা করেছি। হ্যাঁ, সব বুদ্ধি তো রাজামশাইয়ের মাথা ঠাসা। ঈশ্বর, কি যে দরুন লাগলো রাজামশাই শুনে। হয়েছে, আপনি যান। না, আমি থাকি, তুমি ঘুমাও। আপনি থেকে কি করবেন কি শুনি? তোমার ঘুমন্ত মায়াবী চেহারা দেখব। ঢং না জানতো। উফ, তুমি ঘুমাও। আলিবু ইভার মাথায় হাত রাখতে ইভা ঘুমমগ্ন হল। সারা রাত আলিবু ইভার ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে থাকে। ভোর হতে আলিবু চলে গেল। ফয়সালের ভাই রাতের ঘটনার পরেও সকালে পরিকল্পনা করে পালিয়ে যাবে, তার দোষ স্বীকার করবে না। দূরে চলে গেল, তাকে কেউ পাবে না। বাড়িতে থেকে বের হতে চাইছে, কিন্তু তার পা সামনে আগাচ্ছে না। অনেকক্ষণ ধরে চেষ্টা করলেও বাড়ির সীমানা অতিক্রম করতে পারেনি। পরক্ষণে মনে হলো লোকটার কেউ শার্টের কলার ধরে টানছে। পিছনে তাকাতে দেখতে পেল কালকে রাতে সেই ভয়ঙ্করী আলিবকে। লোকটা এবার কেঁদে দিয়ে বলল, ভাই, আমার ভুল হয়ে গিয়েছে। আমি এক্ষুনি সবার সামনে স্বীকার করব, আমি আমার ভাইকে খুন করেছি। রাতের ঘটনার পরেও তোর এত সহজ দেখে অবাক হচ্ছি। তুই ভেবেছিলি পালিয়ে গেল তোকে কেউ ধরতে পারবে না, কিন্তু তোর থেকে আমার বুদ্ধি যে বেশি, তাই তোর বাড়ির চারকোণে 4টা কালো গোলাপ রেখে দিয়েছি, যাতে তুই বাড়ির সীমানা অতিক্রম করতে না পারিস। মাফ চাই, আর কোনো দিন কারো ক্ষতি করব না। সবার সামনে স্বীকার কর, যা। লোকটা সবার সামনে দোষ স্বীকার করে এবং তার সাথে আরো যারা ছিল তাদের ধরিয়ে দেয়। পুলিশ খুনিদের ধরে নিয়ে যাওয়ার পর আলিবু ইভার কাছে এসে লোকটার কথা বলে, তখন লিমা বলল,
তুই মাঝে মাঝে একা কথা বলিস কেন? একা কথা বলা এটা কোন রোগ রে? কাউকে সঙ্গী হিসেবে পাই না তাই একা কথা বলি। আমার এত সুন্দর বোনটার এখনো সঙ্গী পেল, আফসোস। তোর আফসোস করে লাভ নেই, সময় হলে ঠিক আসবে। হুম, চল তো একটু ছাদে যাই। আচ্ছা চল। ইভা হাত থেকে ইশারা করলো আলিফকে চলে যেতে। দুপুর গড়িয়ে সন্ধ্যা হলো, রাত হলো, তাও ইভা আলিফকে ডাকেনি। কেমন যেন ভয় হচ্ছে আলিফের প্রতি। রাত 12টার আগে ইভা ঘুমিয়ে গেল। আলিফ এসে একটা ফুলের তোড়া রেখে চলে গেল। পরের দিন সকালে লিমা ওদের বাসায় চলে গেল। আলিব আর ইভার মধ্যে বেশ ভালো বন্ধুত্ব সৃষ্টি হয়েছে। দেখতে দেখতে আমাবস্যার রাত চলে এলো। আমাবস্যার রাতে খুব বৃষ্টি শুরু হচ্ছে। ইভা জানালার কাছে বসে বৃষ্টি দেখছে। ওর চুলগুলো খোলা ছিল। ঠিক সেই সময় জানালা বাতাসে জোরে ধাক্কা খায়। সাথে সাথে ইভা জানালা বন্ধ করে দিতে আলিবও চলে আসে। আজকে আলিবের চোখ মুখ অন্যরকম দেখাচ্ছে, অনেক মায়াবী চেহারা। খাটের নিচ থেকে পদ্মফুল বের করে আলিব ইভাকে বলে, ফুলটা তুমি 100 টুকরো করো, তারপর মোমবাতি জ্বালিয়ে পুড়িয়ে দাও। এসব করলে কি হবে? আমার অতীতের কথা তোমাকে বলতে পারবো। আমি নতুন জীবন ফিরে পেতে সক্ষম হতে পারবো। আচ্ছা। আলিবের কথা মতো ইভা মোমবাতি জ্বালিয়ে ফুলটা পুড়িয়ে দিচ্ছে। আস্তে ধীরে আলিবের শরীর নিস্তেজ হয়ে পড়ছে। ইভা বেশ কয়েকবার আলিবকে ডাকলো, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। এখন কি করবে বুঝতে পারছে। হঠাৎ ইভার চোখ গেল আলিবের হাতের একটা আংটির দিকে। একদিন আলিবও বলেছিল আমাবস্যা রাতে ইভার হাতের আংটি ওর হাতের মুঠোয় রেখে, যেন ইভারই কথা মনে পড়তে ওর হাতের আংটি খুলে আলিবের হাতের মুঠোয় রাখে। কিছুক্ষণ পরেও আলিবের শরীর ঠিক হয়নি। আরও একটা কি যেন আলিবও করতে বলেছিল। ইভা বেশ কিছুক্ষণ ভাবার পর মনে পড়ল পদ্মফুলের উপর ছোট্ট কলসিতে ছিল ওই পানিতে কালো গোলাপ আর নীল গোলাপ ডুবিয়ে তার পানি আলিবের গায়ে ছিটিয়ে দিতে হবে। ইভা তাই করল। কাজটা করার পরে আলিবও চোখ মেলে তাকায়। আজ তোমাকে আমার অতীতের কথা বলবো। তুমি আমাকে কত বড় উপকার করলে তুমি নিজে জানো না। তুমি সব কাজ ঠিক মতো করতে পেরেছো, তার জন্য আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। আপনি তো আমাকে মহারানী বলেন, তাহলে আপনার মহারানী আপনার জন্য এতটুকু কাজ করতে পারবে না? হ্যাঁ, মহারানী বলাটা আমার সার্থক হলো। আচ্ছা, এবার বলুন তো আপনার অতীতের কথা। আমার বাবা অনেক জাদু জানত। তার অনেক নামডাক আছে। বাড়ির আর্থিক অবস্থা ভালো। একদিন বাগান বাড়ির জাদুমন্ত্রী আমাদের বাড়িতে আসে। সবাই উনাকে জাদুমন্ত্রী নামে চিনে। বাবার থেকে উনি নতুন নতুন অনেক জাদু শিখতে শুরু করে। বাবার সাথে সব সময় একটা হীরার আংটি থাকত। উনি একদিন বাবার কাছে তার হীরার আংটি চায়। বাবা দিতে রাজি হলো না। বাবা বুঝতে পারে জাদুমন্ত্রী কালো জাদু নিয়ে চর্চা শুরু করে। ধীরে ধীরে নিজের শক্তি লাভ করার জন্য মানুষ খুন করে। মানুষের রক্ত শরীরে হাড় নিয়ে অনেক শক্তিশালী হতে সক্ষম হয়। তারপরও সব রকমের শক্তি অর্জন করার জন্য তার লাগলে কোনো জাদুকরীর প্রিয় জিনিস। আর জাদুকারী হিসেবে আমার বাবাকে বেছে নেয়। বাবার সেই প্রিয় জিনিসটা হচ্ছে তার হীরার আংটিটা। আলিবো একটু দম নিয়ে আবার বলতে শুরু করে, জাদুমন্ত্রী ছলে কৌশলে আমাদের বাড়িতে গিয়ে আমার বাবাকে খুন করে তার আংটি নিয়ে পালিয়ে যাচ্ছে। ঠিক সেই সময় আমি দেখে চিৎকার করে মাকে ডেকে আনতে জাদুমন্ত্রী তার কালো জাদু দিয়ে আমাকে আর আমার মাকে অভিশাপ দেয়।
আপনি একদিন অভিশাপ মুক্ত হবেন। আপনার যা যা সাহায্য লাগবে আমি করব, কিন্তু আপনাকে কি অভিশাপ দিয়েছিল সেটা তো বললেন না। আলিবু জানালা খুলে বাইরের দিকে তাকিয়ে বলে, আমার হাতে সময় নেই, এখন চলে যেতে হবে, তবে সামনে আমার আরো অনেক পরীক্ষা আছে, আশা করব তুমি আমার সাথে থাকবে। হুম, থাকবো। আমার মহারানী যে এত ভালো। রাজামশাই, আপনি যে কি বলেন? আমি ভালো না হলে আপনাকে কে বিপদ থেকে উদ্ধার করবে? সেটাই তো, নতুন মহারানী খুঁজলে বিপদ থেকে উদ্ধার হতে সময় লাগবে। নতুন মহারানী লাগবে কেন? হুম, আমি আছি তো। হা 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 হা, আসি এখন। আলিবু চলে গেল। ইভার বাকি রাত ঘুম হলো না। সকাল হতে ইভা এক কাপ চা বানিয়ে নিয়ে ছাদে গেল। চায়ের কাপে চুমুক দিতে মনে পড়ল আলিবের কথা, মানে ও বলেছি যে কোনো জায়গায় ঘুরতে যেতে চাইলে নিয়ে যাবে, ইভা সাথে সাথে আলিফকে ডাকে। এত সকাল সকাল মহারানী আমাকে ডাকলো যে, নতুন কোনো ইচ্ছে আছে নাকি? কেন, আমি শুধু আপনাকে প্রয়োজনে ডাকি, এমনি কি ডাকি না? তা না, তবুও আজকে অন্যরকম। হুহ। ইভা একটা মুখ ভেঙচি দিয়ে ছাদের কোণে চলে গেল। আলিবও ওর সামনে একগুচ্ছ কদম ফুল ধরে। বর্ষার একগুচ্ছ কদম ফুল আমার মহারানীর জন্য। ইভা কদম ফুলগুলো হাতে নিয়ে মুচকি হেসে বলে, ধন্যবাদ। কিসের জন্য ডেকেছ সেটা তো বললে না। মানে আমি একটু সুন্দরবন যেতে চাই। আচ্ছা বেশ, নিয়ে যাব। ইভা খুশিতে আত্মহারা হয়ে আলিবু জড়িয়ে ধরে। এই সময় ইভার মা ছাদে এসে দেখে ইভা হাত দুটো সামনে একটু বাঁকা করে রেখেছে। কাউকে জড়িয়ে ধরলে হাত যেমন থাকে, এরকম অবস্থা দেখে ওর মা বলল, তুই এটা কিরকম ব্যায়াম করছিস? ইভা ওর মায়ের কথা শুনে সাথে সাথে আলিবে ছেড়ে দিল। ইভা আলিবের দিকে তাকাতে খুব লজ্জা পেল। আলিবও মুচকি হেসে উঠল। ইভার মা বলল, কি কথা বলছিস না কেন? আচ্ছা মা, তুমি তাড়াতাড়ি করে নাস্তা রেডি করো, কলেজে যেতে হবে। হুম, তুই নিচে আয়। ইভা রুমে গিয়ে একটু সাজল। তারপর নাস্তা করে বাসা থেকে বেরিয়ে গেল। বাগান বাড়ির সামনে সাদা জবা ফুলের গাছ আছে, সেখান থেকে দুটো জবা ফুল নিয়ে আলিবের হাতে দিল। ইভা চোখে এক পলকে সুন্দরবন চলে এলো। ইভা খুব খুশি হলো। সুন্দরবনের ভেতরে হাঁটতে আছে, বেশ কিছুক্ষণ পরে ইভা লক্ষ্য করলো আলিবের সাথে নেই, তাহলে কোথায় গেছে? নির্জন বনে আশেপাশে কে নেই, ইভার ভয় করছে। ঠিক সেই সময় পুরুষ কণ্ঠে একজন বলল, সুন্দরবনে এত সুন্দর রমণী যেন আসমান থেকে জমিনে পড়ে নেমে এসেছে। পাশ থেকে আরেকজন পুরুষ লোক বলল, সুন্দরীকে হাতছাড়া করা যাবে না, বোধ হয় পথ হারিয়ে ফেলেছে, তাই আমাদেরও উচিত ওকে আমাদের আস্তানায় নিয়ে যাওয়া। হা হা হা, চল তুলে নিয়ে যাই। ইভার পাশে একটা গাছের ডাল পেল, সেটা হাতে নিয়ে বলল, খবরদার আমার কাছে কেউ আসবেন না, তাহলে মেরে ফেলবো। এই মেয়ে বলে কি, আমার চারজন আছি আর তুমি একা। আমাদের সাথে পুঁটি মাছের প্রাণ নিয়ে লড়াই করতে পারবে না। আমার পুঁটি মাছের প্রাণ কিনা সেটা তোদের দেখাচ্ছি দাঁড়া, বলে ইভা চিৎকার করে বলতে লাগলো, আলিবো আপনি কোথায়? প্লিজ আমাকে বাঁচান। ইভার কথা শুনে আলিবু সাথে সাথে চলে এসে ইভা আলিবের পিছনে গিয়ে দাঁড়ায়। আলিবু ইভার হাতে লোহার রড দিয়ে বলল, যাও শাস্তি দেও।
আমি পারবো না, আপনি দেন। খারাপ লোকের মধ্যে একজন বলল, এই মেয়ে পাগল নাকি, একা একা কথা বলে? পাগল হোক আর যাই হোক, আমাদের কাজ হলেই হলো। লোকগুলোর মধ্যে একজন ইভার ওড়না টেনে ধরবে, সেই সময় সোজা হয়ে গেল, নড়তে পারল না। ইভা এবার সাহস করে ইচ্ছে মতো খারাপ লোকগুলোকে একের পর এক লোহার রড দিয়ে আঘাত করল। বেশ হাঁপিয়ে গেছে, ওদের আঘাত করা ছেড়ে দিল। আলিবো ওদের স্বাভাবিক করল, ওরা ব্যথায় মাটিতে লুটিয়ে পড়ে। আলিবো রাগ করে হেঁটে চলছে, ইভা পিছু পিছু হাঁটছে আর বলছে, আপনি আমাকে আবার একা ফেলে রেখে চলে যাচ্ছেন কেন? একটু আগেই তো বিপদে পড়েছিলাম। আলিবো কোনো কথা বলছে না, হেঁটে যাচ্ছে। ইভা দৌড়ে গিয়ে আলিবের সামনে দাঁড়ালো। আলিবো মুখ ঘুরিয়ে নিল। ইভা বলল, আপনার সমস্যা কি? হ্যাঁ, কথা বলছেন না? তোমার সাথে আমি কেন কথা বলবো? তুমি তো নিজে নিজে চলতে পারো, ঘুরতে পারো। আপনি তো আমাকে ফেলে রেখে চলে গিয়েছেন। বাজে বক বক খুব ভালো করতে পারো। বাজে বক বক কি করেছি? নিজে প্রকৃতি দেখে উধাও হয়ে গেছো, আবার আমার দোষ দেও যে আমি তোমাকে ফেলে রেখে চলে গেছি। মেয়েদের সব জায়গায় একা একা চলাফেরা করা যায় না। আজকে যদি আমি না থাকতাম তাহলে কত ক্ষতি হতো বুঝতে পারছো। তোমাকে বাসায় দেখি নিজের মন মতো চলো, কারো কথার কোনো গুরুত্ব দেও না। আর আমাকে এত বিশ্বাস করো কেন? তোমার কোনো ধারণা আছে আমি কি কি করতে পারি? হাত, আমার সাথে কথা বলো না তো। আপনি রাগ করবেন না। আমার ভুল হয়ে গেছে। আচ্ছা, এবারের মতো মাফ করে দিচ্ছি, যাও। আপনাকে বিশ্বাস কেন করি এটা কেন বললেন? কারণ তোমার মধ্যে খারাপ কিছু দেখলে তোমার ক্ষতি করতে আমার সময় লাগবে না, তাই। ও তাই, কিন্তু আমি তো খারাপ কিছু করব না। আমি যে এতগুলো ভালো। তুমি একটুও ভালো না, বড়দের কথা গুরুত্ব দেও না। দেই তো, যদি আমরা মন মতো হয় তাহলে। এসব চলবে না। হুম, এখন চলেন তো ভালো করে ঘুরে আসি। আলিবু এবার রিভার হাতে ধরে সুন্দরবন ভালো করে ঘুরিয়ে দেখালো। সুন্দরবনের নদীর ঘাটে খুব সুন্দর অদ্ভুত রকমের ময়ূর পেখম নৌকা রাখা। নৌকাটা দেখে ইভা মনে মনে বলছে, আলিফকে বলবো এরকম নৌকায় উঠবো, কিন্তু না থাকাতে যাওয়া ঠিক হবে না। আলিবু ইভার সামনে বেলি ফুলের মালা ঝুলিয়ে বলে, আমার পক্ষ থেকে মহারানীর জন্য ছোট উপহার। ধন্যবাদ রাজামশাই, এবার চলুন, বাসায় ফিরতে হবে। এখনই বাসায় যাবে? তাহলে আমি নৌকা এনেছি কেন? সত্যি এই নৌকা আপনি এনেছেন? হুম, শুধু তোমার জন্য। আশেপাশের লোকজন তাকিয়ে আছে এত সুন্দর নৌকা দেখে। কেউ বলছে কোনো জমিদার পরিবারের মেয়ে এসেছে। ইভা একা একা কথা বলে এটা লক্ষ্য করে কেউ বলছে মেয়েটার মাথায় সমস্যা আছে। ইভা নৌকায় উঠল, আলিবও বৈঠা পাইছে। ইভা মন চাইছে যুগ যুগ ধরে আলিবের সাথে থাকতে। আলিবের মধ্যে অদ্ভুত মায়া ভালো লাগা আছে, তাই ইভা বলে ফেলল, আপনি কি সবার সামনে দৃশ্য হয়ে সাধারণভাবে বাঁচতে পারেন না? আপনার মধ্যে কেমন যেন মায়া আছে, আমার খুব ভালো লাগে। তোমার জন্য ফিরে আসা, সেহেতু তোমার ভালো লাগা যুগ যুগ ধরে রাখবো।
বাবারে মনে মনে কথা বললে উনি শুনতে পায়, আজকাল দেখি মনে মনে কথা বলা যাবে না। ইভা মনে মনে বলছে, এই মহারানী মনের কথা আমার কাছে কিছু প্রকাশ করলে পারো। প্রকাশ করার আগেই তো আপনি জেনে যান। হা হা হা, আচ্ছা বেশ, জানবো না। জানতে বারণ করিনি। তুমি যে কি চাও নিজের জানো না, এই বলো মনে মনে বলবে না, আর এই বলো বারণ করিনি। হয়েছে, থামেন, এবার বাসায় চলুন। যথা আজ্ঞা মহারানী। ইভা বাসায় এসেছে। আজকে ওর মন অনেক বেশি ভালো। আলিবও সুন্দর একটা দিন উপহার দিল। বারবার মনে পড়ছে আলিবের সাথে ঘোরার সময়টা কত ভালো হতো যদি ও সারা জীবন থাকতো। ইভার মা রুমে এসে বলল, রেডি হয়ে নে, বিকেলে নানু বাড়ি যাব। হঠাৎ নানু বাড়ি যাবে কেন? রিয়াদের বিয়ে? রিয়াদ ভাইয়ের বিয়ে কি মজা! লিমা ওরা আজকে যাবে? ওরা সকালে রওনা দিছে। তোর বাবা অফিসের কাজ শেষ করে ছুটি নিয়ে আসবে, তাই আমাদের বিকেলে যাওয়া। আচ্ছা ঠিক আছে, আমি গোদ রাইড করে রাখছি। বিকেলে ইভার নানু বাড়ি যাওয়ার উদ্দেশ্য রওনা দিল। গাড়ি থেকে নেমে 10 মিনিটের মতো হাঁটার পথ। ভ্যান গাড়ি চলে তাও খুব কম। পথে একটা ভ্যান পাওয়া গেছে, কিন্তু দুজন যাত্রী আছে আর দুজন বসতে পারবে, তাই ইভার দাদি আর ওর ছোট ভাইকে ভ্যান গাড়িতে উঠিয়ে দিল। ইভার বাবা, মা, ইভা, ওর বোন হেঁটে যাচ্ছে। একজন লোক ওদের দেখে এগিয়ে এসে বলে, এই মেয়ে তুমি এখানে কেন? 100 বছর পরে এসে তোমার জন্য ফিরে এসেছে। তাকে বাঁচাতে হলে কখনো বট গাছের বাড়ির আশেপাশে যাওয়া চলবে না। ইভা বাবা বলল, আপনি এসব কি বলছেন? কে ফিরে এসেছে? তোমার মেয়ে নিরাপদ নয়, তাকে সাবধানে রেখো। আপনার কথা ঠিক বুঝলাম না, ইভার বাবা। লোকটা কথার উড় না দিয়ে চলে গেল। ইভার মা বেশ ভয় পেয়েছে এরকম কথা শুনে। বট গাছের বাড়ি তো অনেক দূরে, তাহলে নিরাপদ নয় কেন সেটা বুঝল না। ইভার নানু বাড়ি যাওয়ার পরে আলিবের সাথে কথা হয়নি, সবার সাথে আড্ডায় মেতে আছে। রাতে সেই লোকটা আবার এসেছে। চলবে। বাড়ির চারপাশে মোমবাতি জ্বালিয়ে দিয়েছে। বেল গাছের তলায় কাঁচা বেল পড়ে দিচ্ছে এবং কালো গোলাপের মালা বাড়ির সামনে ঝুলিয়ে রেখেছে। এরকম অদ্ভুত কাজ দেখে কয়েকজন বুঝতে পেরেছে এই বাড়িতে কিছু ঘটতে চলেছে, তাই লোকটা কিছু বলছে না। ইভা সবার আড়ালে গিয়ে আলিফকে ডেকে জিজ্ঞাসা করল, লোকটা বাড়িতে কি সব করছে সেটা দেখেছেন? হুম, উনি যা করছে তা করতে দেও। কেন এরকম কাজ করছে? আর উনি আপনার বিষয়ে জানেন কেন? বহু বছর থেকে উনি জিন ভূতে গবেষণা করছে, একমাত্র উনি তোমাকে আমাকে সাহায্য করতে পারবে। আমি কিছু বুঝতে পারছি না, আমাদের সাথে ঠিক কি হতে চলছে? লোকটার কাছে পুরনো দিনের সাধারণ পাথর আছে, সেই পাথর তোমার কাছে রাখতে হবে, তাতে তোমার ক্ষতি আর কোনো আত্মা করতে পারবে না। বট গাছের বাড়িতে ভয়ঙ্কর রূপের আত্মা আছে, সে আত্মা মুক্তি লাভের জন্য দরকার হবে যার সাথে আমার মতো কেউ আছে, তাই সেই আত্মা তোমাকে চাইবে। সবকিছু আমার সাথে ঘটে কেন? আমাকে অভিশাপ্ত করেছে তোমাকে নিয়ে। সেটা আবার কেমন অভিশাপ? এত কথা বলার সময় নেই, তুমি লোকটার থেকে পাথর নিয়ে আসো, যাও। আচ্ছা তাহলে আপনি চলে যান।
আলিবু চলে যাওয়ার পরে ইভা বাড়ির উঠোনে যাবে লোকটার কাছে, কিন্তু ওর মা বাধা দিল। ইভা রুমের জানালা থেকে দেখছে লোকটা উঠানে ধূপ জ্বালিয়ে রেখেছে। বড় মামাকে বলছে, আজকে রাতে কেউ যেন বাড়ির বাইরে বের না হয়, আর বটগাছের বাড়ির ধারে কাছে কেউ যাবে না। জানি আপনি বড় মাপের অশুভ ছায়া দূর করতে পারেন, তাই আমাদের বাড়িতে তেমন কিছু থাকলে আপনি দয়া সব অশুভ ছায়া দূর করে দেন। আমার পক্ষে যতটুকু করা সম্ভব ততটুকু করেছে, বাকিটা আপনাদের সাবধানতার উপর নির্ভর করবে। হ্যাঁ, আমরা সবাই আপনার কথা মেনে চলব। লোকটা চলে গেল। ইভার মামা বাড়ির মেইন দরজা তালা লাগিয়েছে। সবার মধ্যে চিন্তার ছাপ। দুদিন পরে বিয়ে, আর এখন বাড়িতে কিসব হচ্ছে। রাতে কোনো মতে সবাই একটু খেয়ে ঘুমাতে গেল। ইভা, ওর নানু আর লিমা এক বিছানায় শুয়েছে। ইভা নানুকে বলল, নানু তুমি কি বটবাড়ির সম্পর্কে কিছু জানো? শুনেছিলাম কোনো এক জাদুমন্ত্রী জমিদার পরিবারের একজনের মাথা কেটে বটগাছের সাথে ঝুলিয়ে রেখেছে, তারপর ধীরে ধীরে জমিদার পরিবার ধ্বংস হয়ে যায়। সেই থেকে ওই বাড়ির নাম বটবাড়ি হয়। কেউ দিনের বেলাও সাহস পায় না বটবাড়ির ধারে কাছে যেতে। এই জাদুমন্ত্রী কি সবার ক্ষতি করেছে? সবার না, যারা ক্ষমতাশালী ছিল তাদের থেকে প্রিয় জিনিস কেড়ে নিয়ে শক্তিশালী হয়েছে। বটবাড়িটা এখান থেকে কত দূরে যে ওখানে রাতটার আমাদের ভয় থাকতে হচ্ছে। দূর আছে, তাও তান্ত্রিক সাধু যা বলেছে আমাদের ভালোর জন্য বলেছে। উনি অনেক মানুষের উপকার করে। ওহ। ইভা অপেক্ষা করতেছে নানু আর লিমার ঘুমানোর জন্য। রাত 12টায় আলিবই সে ইভাকে ঘুরিন থেকে ডেকে তুলে। ইভা অপেক্ষা করতে করতে ঘুরিমিয়ে গেছিল। আমার মহারানীর ঘুম ভাঙিয়ে দেওয়ার ইচ্ছে ছিল না, শুধু একটা মিষ্টি ফল দিতে এসেছি, তাই ঘুমটা ভাঙাতে হলো। মিষ্টি ফল খাবো কেন? তোমার শরীরে কোনো বিষ প্রবেশ করতে পারবে না তাই। আপনি তো আমাকে সব বিপদ থেকে রক্ষা করতে পারবেন, তাহলে এই ফল খাওয়ার কি দরকার? আমি তো সারা জীবন আমার ক্ষমতা ধরে রাখতে পারবো না, তার জন্য আগে থেকে তোমাকে প্রস্তুত করছি যাতে তোমার ক্ষতি না হয়। ওহ আচ্ছা। ইভা আলিবের সাথে বেশ কিছুক্ষণ কথা বলল। সকালে ইভা মনে পড়ছে সাধারণ পাথরের কথা। আলিবকে অভিশপ্ত থেকে মুক্ত করতে হলে যা যা করতে হবে ইভা তাই করবে। বাসা থেকে একা বের হতে দিবে না, তাই রিয়াদের কাছে গেল। ভাইয়া চল একটু ঘুরে আসি। আমার ঘুম পাচ্ছে, বিকেলে ঘুরতে নিয়ে যাব। না না, এখনই যাবি? বিয়ের পর তো বউকে নিয়ে ঘুরবি, তখন আমি জ্বালাবো না। হয়েছে থাক, এবার চল ঘুরতে নিয়ে যাই। হুম। ইভা আর রিয়াদ বাসা থেকে বের হলো। রিয়াদের মন চাইছে তান্ত্রিক সাধুর সাথে দেখা করতে, কেন হঠাৎ করে উনি নিজে থেকে সাহায্য করেছে। রিয়াদের মনে হাজারটা প্রশ্ন ঘুরছে, তাই ইভা বলল, তান্ত্রিক সাধুর বাড়ি চল, আমার জানতে ইচ্ছে করছে আমাদের বাসায় কি আছে। ইভা মন খুশিতে নেচে উঠত। হ্যাঁ, আমিও জানতে চাই, কিন্তু আমার ওনার বাড়ি গিয়েছি, এটা বাসায় জানতে পারলে আচ্ছামত ধোলাই দিবে। কেউ জানবে না, চল তো। ওরা দুজনে তান্ত্রিক সাধুর বাড়িতে গেল। উনি ধ্যানে মগ্ন আছে। কিছুক্ষণ অপেক্ষা করে তার সাথে কথা বলার জন্য তার কক্ষে প্রবেশ করে। তখন রিয়াদের ফোনে ওর হবু বউ কল করে, তাই কক্ষ থেকে বেরিয়ে যায়। তান্ত্রিক সাধু ইভাকে বলে, আমি জানতাম তুমি আসবে, তুমি তাকে বাঁচাতে চাও, এটা জেনে আমি তোমাকে বিপদ থেকে রক্ষা করতে চেয়েছি। আমি কি সত্যি তাকে বাঁচাতে পারবো তার অভিশাপ জীবন থেকে?
তোমার লক্ষ্য ঠিক রাখলে অবশ্যই পারবে, আর তুমি সাধারণ পাথর নিতে এসেছো তাই তো? হুম। তোমার জিনিস তোমাকে দিলাম, তবে সাবধান এটা যেন হারিয়ে না যায়। সাবধানে রাখবো। তুমি তাকে ভালোবেসে ফেলেছ, কিন্তু এটা যে অনিশ্চিত সম্পর্ক। সে একটা সময় তোমাকে ছেড়ে চলে যাব, শত ডাকলেও সে আসবে না। জানি তাকে পাবো না, তাও অদ্ভুত মায়া কাজ করে। আমি যথাসাধ্য চেষ্টা করব তাকে যেন তুমি পাও। রিয়াদ বলল, কি ইভার সাথে জিন ভূত আছে তাকে আবার ভালোবাসে? ইভা ভয় পেয়ে গেল, বাসায় সবাই জানলে রক্ষা নেই। আলিফকে অভিশপ্ত থেকে কি বের করতে পারবে না? এসব কি শুনলাম? ইভার সাথে জিন ভূত কিছু একটা আছে, তাকে অভিশপ্ত থেকে মুক্ত করতে ওকে লাগবে। ভাইয়া তুই বাসায় কাউকে কিছু বলিস না প্লিজ। না না না, সবাইকে জানাতে হবে, নয়তো তোর ক্ষতি হয়ে গেলে আমার নিজেকে দোষী মনে হবে। আমার কোনো ক্ষতি হবে না। তান্ত্রিক সাধু রিয়াদকে বলল, তুমি আমার উপর বিশ্বাস রাখো, তোমার বোনের ক্ষতি হবে না। আমি যুগ যুগ ধরে ওদের নিয়ে কাজ করি, তাই কে ভালো আর কে খারাপটা বুঝি। তাই বলে ও মায় জড়িয়ে যাচ্ছে, এটা কেমন কথা? ওর অভিশপ্ত থেকে বেরিয়ে গেল, তোমার বোনের মায়া না থাকতে পারে। আচ্ছা, আপনি যা বলবেন সব মেনে নিব, কিন্তু আমার বোন বা পরিবারের কারো ক্ষতি হয় না যেন। হুম, তুমি নিশ্চিত থাকো। ইভা চুপ করে দাঁড়িয়ে ওদের কথা শুনছে। তান্ত্রিক সাধুর কথা রিয়াদ অমান্য করতে পারবে না। ওরা দুজনে তান্ত্রিক সাধুর থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে রওনা দিল। ইভার মনে ভয় কাজ করছে, যদি রিয়াদ কোনোভাবে কাউকে কিছু বলে তাহলে আলিবের সাথে দেখা হবে না। চুপচাপ রিয়াদের পিছু হাঁটছে। রিয়াদ একগাল হেসে বলল, কি রে পাগলি, কোনো কথা বলছিস না যে? না, কি আর বলবো? তুই ভয় পাচ্ছিস আমি যদি কাউকে কিছু বলে দেই, তাই না? ইভা চুপ। আমি কাউকে কিছু বলবো না, তোকে কথা দিলাম। এবার একটু হাসি দে। হুম, ওকে ডেকে আনি। ইভা আলিফকে ডেকে। আলিব এসে রিয়াদের দিকে গোলাপ ফুল ধরে। সে কি এসেছে? হুম, আমার সামনে দাঁড়িয়ে আছে। তোর সামনে গোলাপ ফুল ধরার কারণ যাতে বুঝতে পারি সে এসেছে তাই। সে আমার কথা শুনতে পাচ্ছে তো? তাকে বলছি আমার বোনটিকে ভালো রাখে, যেন কোনো ক্ষতি না করে, আর তাতে অভিশপ্ত থেকে মুক্ত করতে আমার কিছু করা লাগলে করব। আলিব ইভাকে বলল, তোমার ভাইকে আমার হয়ে ধন্যবাদ জানিয়ে দিও, সে আমার জন্য ভেবেছে, এটাই যথেষ্ট। আচ্ছা, কিন্তু আপনি এর কতদিন থাকবেন? আমার চলে যাওয়ার সময় এসে গেছে। তুমি গিয়ে ওই যে তান্ত্রিক সাধু নামে যাকে চিনো তার থেকে জাদুমণি কালো গোলাপ নিয়ে আসো। কেন, কি করবেন? পূর্ণিমার রাতে দরকার হবে। আচ্ছা, নিয়ে আসবো, তাহলে আপনি চলে যান। হুম। রিয়াদের হবু বউ একটু পরপর কল দিতে থাকে, তাই ওদের কথার মাঝে থাকতে পারেনি। রিয়াদকে কথা বলতে দেখে এই ভাব আর তান্ত্রিক সাধুর বাড়িতে গিয়ে জাদুমণি গোলাপ নিয়ে এসে বাড়ি খুব সাবধানে সাধারণ পাথরটা এবং জাদুমণি গোলাপ নিজের ব্যাগে রাখল। সারাদিন সবার সাথে আড্ডা, মজার খাওয়া দাওয়া কাটল। রাতে সবাই ঘুমিয়ে যাওয়ার পরে আলিব এসে ইভাকে ছাদে নিয়ে যায়। ছাদে আসার কি দরকার ছিল? কেউ বুঝতে পারে আমি ছাদে এসেছি? ধুর, তুমি এত বোকা কেন? আমি আছি তো, কেউ বুঝতে পারবে না। তাড়াতাড়ি বলুন তো, আপনার কি বলার আছে? তুমি রেগে রেগে কথা বলছো কেন, কি হয়েছে? কয়েকদিন পরে তো চলে যাবে, এখন শুধু শুধু মায়া বাড়ায়, যত সব ঢং। আমার কষ্ট হবে সেটা বুঝে না। ইভা মনে মনে বলছে। কি গো মহারানী, কি হয়েছে তোমার? কিছু না। আচ্ছা, চোখ বন্ধ করো। কেন? আরে করো তো। ইভা চোখ বন্ধ করে। আলিবু ইভার হাতে এক ডালা কাচের ছুরি, লাল শাড়ি, কানের ঝুমকা, গলার হার। ইভা চোখ মেলে খুশিতে আত্মহারা হয়ে আলিবে জড়িয়ে ধরে। এই যে মহারানী, আপনি খুশিতে আত্মহারা হয়ে যে কেউকে জড়িয়ে ধরবেন না, এটা শুধু আমার। ইভা আলিবকে ছেড়ে দিল। আপনি এত সুন্দর জিনিস গিফট করেন, তাতে আমার যে কত খুশি লাগে বলে বোঝাতে পারবো না। হুম, জানি আমার মহারানী অল্পতেই খুশি হয়। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর জিনিস আমাকে দেওয়ার জন্য।
রিয়াদের গায়ে হলুদের অনুষ্ঠানে এই শাড়িটা পরো। পরবো। আচ্ছা শোনো, আমি তোমার সাথে 100 দিন থাকতে পারবো, তারপর তোমার সঙ্গ ত্যাগ করতে হবে। আমাকে অভিশপ্ত জীবন থেকে মুক্ত করতে তোমার মতো কোনো মেয়ে দরকার ছিল। জাদুমন্ত্রী বলেছিল 100 বছরের মধ্যে তার বাড়ির কাছের কোনো সুন্দরী মেয়ে হয়, সেই মেয়ে যদি আমাকে অভিশাপ থেকে মুক্ত করতে যা যা করতে হয় সেগুলো করে দেয়, তারপর আমি অভিশপ্ত মুক্ত হবে। কি করে আপনার অভিশাপ মুক্ত হবে সেগুলো কি আপনি জানেন? সব জানতাম না, কিন্তু জাদুমন্ত্রীর একটা বড় বক্সের মধ্যে সব তথ্য লেখা ছিল। আমি একদিন সেটা চুপিসারে দেখে জেনে নিয়েছি। ওই যে একদিন মিষ্টি খাইয়েছিলেন সেটার স্বাদ তিতা ছিল, তারপর মিষ্টি হলো কিভাবে? তথ্যে লেখা ছিল ওই মিষ্টি যদি বাগান বাড়ির পদ্ম ফুলের ভিতরে রেখে দেয় তাহলে ওটার স্বাদ পরিবর্তন হয়ে খুব সুস্বাদু মিষ্টি হবে। জাদুকরি কি ধ্বংস হবে না? সেটা তো ঠিক বলতে পারি না। আর কোনো দিন কি ফিরে আসবেন না? হ্যাঁ, আসব। কবে আসবেন? যদি তোমার মনে আমার জন্য জায়গায় হয় তাহলে আসব। ওহ, আচ্ছা, আমি এখন যাই। পরের দিন রিয়াদের গায়ে হলুদের অনুষ্ঠানে আলিবের দেওয়া জিনিস পরে ইভা সেজেছে। ইভাকে দেখে মনে হচ্ছে ওর গায়ে হলুদ। রাতের ঝলমলে আলোয় ইভাকে খুব বেশি সুন্দরী লাগছে। ইভার পাশে চেয়ারে একটা ছেলে বসে বলল, ম্যাডাম, আপনার পরিচয় জানতে পারি? না, পারেন না। কেন? আমার ইচ্ছে তাই। ওকে ম্যাডাম। ইভাকে লিমা ডাকতে আসে। নানু প্রেশারের ওষুধ খায়নি, তাই প্রেশার লো হয়ে গেছে, অসুস্থ হয়ে পড়েছে। ইভা লিমার সাথে নানু রুমে যাবে, তখন ছেলেটা ইভার চুলের খোপায় লাল গোলাপ কেটে দেয়। বলা নেই কওয়া নেই, দুম করে চুলের খোপায় ফুল দিলেন কেন? আপনি তো বড্ড অসভ্য। মেয়ে দেখলেই দলে পড়তে ইচ্ছে হয়। একটু দম নিয়ে কথা বলুন, এত উত্তেজিত হওয়া ভালো না। মেয়েদের সম্মান করতে শিখেন। অসম্মানজনক কিছু করিনি, আর এটার অধিকার আমার আছে। কে দিয়েছে আপনাকে অধিকার? এই মিস্টার আমার ধারে কাছেও আসবেন না, ছ্যাঁকা খাবেন। সেটা আমি বুঝে নিব। হ্যাঁ তো। ইভা চলে যাচ্ছে, তখন ছেলেটা ইভার সামনে পথ আটকে দাঁড়িয়ে বলল, মহারানী এত রাগ করেন কেন? তবে রাগ করলে বেশি সুন্দরী লাগে, গাল দুটো লাল হয়ে যায় তাই। আমাকে মহারানী বলবেন না, আমার নাম আছে। পথ থেকে সরে দাঁড়ান। না সরব না, আগে আমার সব কথা শুনবেন, তারপর চলে যেতে দিব। মহা জ্বালা তো, বলুন কি বলার আছে। আমার দিকে ভালো করে তাকান। আজব তো, আপনার রূপ বেয়ে বেয়ে পড়ে নাকি যে ধরার জন্য আপনার দিকে তাকাবো? তাকাতে বলছি, এত কথা ভালো লাগে না। ইভা ভ্রু কুঁচকিয়ে ছেলেটার দিকে তাকালো। এতক্ষণ কথা বলে ছেলেটার দিকে তাকায় নিয়ে এবার তাকিয়ে দেখলো বেশি সুন্দর আছে, চাপ দাড়ি, তবে ছোট করে রাখা, কিন্তু কেমন যেন চেনা লাগছে। হ্যাঁ, এটা তো আলিব। ও এখানে কেন এসেছে তাই জিজ্ঞাসা করলে? আপনি এখানে কেন এসেছে? আমাকে একা কথা বলতে দেখলে সবাই এবার পাগল ভেবে পাগলা গারদে দিয়ে আসবে। একা কথা বলতে দেখবে না, আমাকে সবাই দেখতে পাবে। কিভাবে? আপনি সত্যি মানুষ হয়ে ফিরে এসেছেন। সব কথা বলবো, আগে নানুর রুমে গিয়ে দেখে এই সোতার অবস্থা কেমন। ইভা আর কথা বাড়ালো না। ইভার মাথায় অনেক প্রশ্ন ঘুরছে আলিফকে নিয়ে। ও কিভাবে সবার সামনে দৃশ্য হতে পেরেছে? ও 100 দিন থাকবে, তার আগে কারো সামনে আসবে না, কিন্তু আজ বিয়ের অনুষ্ঠানে কি করছে? না, আলিবের থেকে সবকিছু জানতে হবে, কিন্তু এখন তো কথা বলতে পারবে না, তাই ইভাও নানুর রুমে গিয়ে দেখলো নানু আগে থেকে একটু ভালো আছে। গায়ে হলুদের অনুষ্ঠান শেষ, তখন রিয়াদ ইভাকে নিয়ে ছাদে গেল। ছাদের কোণে একজন দাঁড়িয়ে আছে, সেটা স্পর্শ দেখা যাচ্ছে কিন্তু মুখ বোঝা যাচ্ছে না, তাই ইভা বলল, ভাইয়া ছাদে কে দাঁড়িয়ে আছে? খুব স্পেশাল একজন। কে? আলিবু এদিকে এসে। আলিবু সামনে এসে বলল, কি মহারানী, এবার বিশ্বাস হলো তো আমি সবার সামনে দৃশ্য হয়েছি? ভাইয়া, তুই সত্যি উনাকে দেখতে পাচ্ছিস? ইভা, হ্যাঁ দেখছি তো। রিয়াদ, জানতে চাইবে না আমি কি করে দৃশ্য হয়েছি? ইভা মাথা নেড়ে হ্যাঁ সূচক দিল, তখন হৃদয় বলল,
তোমাদের মাঝে আমার থাকা ঠিক হবে না, আমি আমার বউয়ের সাথে কথা বলে আসি। রিয়াদ চলে যাওয়ার পর আলিবও বলল, জাদুমণি গোলাপ আর 7 রং পাথর আমাকে সাহায্য করেছে দৃশ্য হওয়ার জন্য। সেদিন ওর বেল গাছের তলায় বেল পড়ে দিয়েছিল, সেখানে পাথর আর গোলাপ একসাথে রাখতে আমি দৃশ্য হয়ে গেছি, আবার চাইলে অদৃশ্য হতে পারবো। সবকিছু সম্ভব হয়েছে তোমার জন্য। পাথর আমার কাছে রেখেছিলাম, সেটা আপনার কাছে গেল কি করে? তোমার মা তোমার ব্যাগ থেকে তার আংটি বের করেছে, তখন তার চোখে পড়ে পাথরটার দিকে, সে সাধারণ ভেবে ফেলে দেয় আর সেটা পড়ে গিয়ে বেল গাছের তলায়। আমারও মনে পড়ে যায় জাদুমন্ত্রীর দেওয়া তথ্য, তারপর পাথর খুঁজে পেলাম, ঠিক জায়গায় পড়েছে, তাতে আমার কাজটা সহজ হয়েছে। তাহলে আপনি আর ফিরে যাবেন না? হ্যাঁ, ফিরে যেতে হবে। কবে আপনি পুরোপুরি হয়ে আসবেন যেন আর কখনো ফিরে যেতে না হবে? হতেও পারে চলে যাওয়ার 100 দিন পরে ফিরে আসব। আমি আপনার জন্য অপেক্ষা করব। ফিরে না আসলেও ভুলে যেও না। আপনার সাথে সময় কাটানো মুহূর্তগুলো কখনো ভুলব না। রিয়াদ এসে বলল, তুমি তো আমাদের সাথে সাধারণভাবে থাকতে পারো, তাহলে আমার বিয়ের সব অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত তোমার থাকতে হবে। হ্যাঁ, থাকতে পারি, তবে কেউ আমার পরিচয় জানতে চাইলে মুশকিল হবে। আরে কিছু হবে না, আমি আছি তো। ওরা 3 জনে নিচে গেল। আলিবু সবার সামনে দৃশ্য হতে পেরেছে এবং থাকবে এটা জেনে ইভা খুব খুশি হয়েছে। সবার সাথে কথা বলে আলিবু সবার মন জুগিয়ে ফেলেছে। পরের দিন রিয়াদের বিয়ে, কনে বাড়ি যাওয়ার প্রস্তুতি চলছে। ইভার বাবা আলিবকে ডেকে বলল, তুমি কি রিয়াদের বন্ধু? সব আত্মীয় স্বজনদের চিনি, কিন্তু তোমাকে চিনতে পারি তাই জিজ্ঞাসা করলাম। হ্যাঁ আঙ্কেল, আমি রিয়াদের বন্ধু। তোমার বাড়িতে কে কে আছে? আমি একা। ওহ আচ্ছা, তোমাকে একটা কথা বলি, কালকে থেকে তোমার আচার ব্যবহার দেখে আমার খুব ভালো লেগেছে, আমার মেয়ের জামাই হিসেবে তোমাকে চাই। এমন কথার ওর আলিবু কি দিবে বুঝতে পারছে না। থমকে তার দিকে তাকিয়ে আছে। ইভার বাবা আবার বলল, তোমাকে আমি ভুল কিছু বলিনি তো? না আঙ্কেল, ঠিক আছে, কিন্তু। কিন্তু কি? আমার 4 মাস সময় লাগবে, আপনার মেয়েকে দেখেছি, আমি ওকে পছন্দ করি, তাই যদি সময় দেন। হ্যাঁ বাবা, তুমি সময় নিতে পারো, সমস্যা নেই। হুম। রিয়াদের বিয়ের সব অনুষ্ঠান শেষ। ইভারা নিজেদের বাসায় চলে এলো। আলিবও অদৃশ্য হয়ে থাকে। দেখতে দেখতে পূর্ণিমার রাত চলে আসে। আলিবও মানুষ হয়ে বাঁচার জন্য বাগানবাড়ি পদ্ম পুকুরে ডুব দিল। ইভা পাড়ে দাঁড়িয়ে আছে। আলিবু পুকুর থেকে উঠে দাঁড়াতে ধপাস করে মাটিতে লুটিয়ে পড়ে। ইভা সাথে সাথে ওর হাত ধরে দেখল প্রচণ্ড ঠান্ডা এবং শরীর কাঁপুনি দিচ্ছে। ইভা পুকুর থেকে 7টা পদ্ম ফুল এনে কুচি কুচি করে আলিবের শরীরে ছিটিয়ে দিল। আলিবের হাতে আংটি এবং ইভার হাতের আংটি আলিবের হাতের মুঠোয় নিয়ে এক করল। ধীরে ধীরে আলিবের শরীর কাঁপুনি দেওয়া কমে যাচ্ছে। একটা কালো ছায়া এসে বলে, তুই মুক্তি পেলি, এবার উঠে দাঁড়া, চলে যা তোর আসল জীবনে। আলিবু স্বাভাবিক হয়ে উড় দিল। সত্যি কি আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পেরেছি? হ্যাঁ পেরেছি, শুধু এই মেয়েটার জন্য, নয়তো কখনো তোর অভিশপ্ত মুক্ত হতো না। 100 দিন পূর্ণ হতে আরো সময় ছিল, তাহলে এত তাড়াতাড়ি আমাকে মুক্ত করলেন কেন? কারণ ও তোকে সত্যি ভালোবেসে ফেলেছে, তোর মায় জড়িয়েছে। কেউ কোনো জিন ভূতেদের ভালোবাসতে পারে না, কিন্তু তুই লড়াই করে ভালো কাজ করে ওর মন জয় করেছিস। মানুষ হয়ে বাঁচতে তোর কোনো বাধা নেই। তোর অভিশাপ মুক্ত করতে তুই জাদুমন্ত্রীর লেখা তথ্য জোগাড় করে সব কৌশল জেনেছিস, আর নিজের অজান্তে পুকুরের মধ্যে যে নীল পদ্ম আছে ওটা হাতে এনেছিস, নয়তো তোর মুক্তি হতো না। কালো ছায়ার কথা শুনে আলিবু ইভাকে জড়িয়ে ধরে বলল, তোমার জন্য ফিরে আসা আমার সার্থক হলো। আমি আপনাকে অভিশাপ থেকে মুক্ত করতে পেরেছি, এতে আমি অনেক খুশি। কালো ছায়া বলল, এই মেয়ে তোর কি চাই বল, আমি তোর ইচ্ছে পূরণ করব। আমার শুধু আলিবকে চাই, ওকে নিয়ে যেন বাকি জীবন পার করতে পারি। ইভা, তাই হোক, কিন্তু আজ পূর্ণিমার রাত শেষ হলে তুই তোর সমস্ত শক্তি, জাদু হারিয়ে ফেলবি। আমার কোনো জাদু শক্তি লাগবে না, আমি ভালোভাবে থাকতে চাই। আলিব, তোদের কথায় মেনে নিলাম, আর আমার পক্ষ থেকে তোদের দুজনের হাতের আংটিটা দিয়ে দিলাম। বলে কালো ছায়া উধাও হয়ে গেল, সাথে ইভা আর আলিব হাওয়ায় ভাসতে ভাসতে ইভার রুমে চলে গেল।
আলিবু চলে যাবে, বিদায় জানাতে ইভা কাঁদছে। আলিবু ইভার হাতটা ধরে বলল, আমার জন্য ফিরে আসা হলে তোমার জন্য আমার বেঁচে থাকা হবে। আমার মহারানী বিদায় বেলায় কষ্ট পেলে আমারও কষ্ট হয়, সেটা বুঝো না? কেন আপনি শুধু শুধু আমাকে কষ্ট দেওয়ার জন্য এসেছেন? আগেই তো আমি ভালো ছিলাম। আলিবু ইভার চোখের পানি মুছে দিয়ে বলে, এতদিন মহারানীর ঘুরতে যেতে চেয়েছে, আজ আমি মহারানীর সাথে আমি ঘুরতে যেতে চাই। যাবে? যাব। চলো। নদীর ধারে নৌকা, পাশে একটা ঝোপের মাঝে জোনাকির মেলা। প্রকৃতি চাঁদের আলোয় সেজেছে এবং আলিবু ইভাকে কাচের লাল নীল ছুরি পরিয়ে দিল। ছুরির ঝনঝন শব্দে আরো ভালো লাগছে। আলিবু নৌকার বইটা বেয়ে চলছে, ইভা মাঝে মাঝে পানি ছিটিয়ে দিচ্ছে আলিবের গায়ে। আলিবু বইটা রেখে দিল, আপন মনে নৌকা চলছে। মহারানী চঞ্চলতা, হাসি, রাগ হলে গাল লাল হওয়া, লম্বা চুল খুব মনে পড়বে। মনে পড়লেই আমার কাছে চলে আসবেন। আসব। আচ্ছা, এবার বাসায় ফিরে যাই, আপনার সময় শেষ হয়ে যাবে। হ্যাঁ, তোমার সাথে থাকলে কখন যে সময় ফুরিয়ে যায় বুঝতে পারি না। আমিও। 4টা বেজে গেছে, তাই ইভাকে পৌঁছে দিয়ে আলিবু চলে গেল। অন্য দিনের তুলনায় আজ ইভা বিছানায় শুতে কেমন যেন ঘুমের দেশে তলিয়ে যায়। সকাল 9টা বাজে, এখনো ইভা ঘুম থেকে উঠেনি। ইভার মা ডাকতে আসে। সারারাত জেগে ফোন টিপে সকাল হলে ঘুমায়, লেখাপড়া দিন দিন বদলায় যাচ্ছে। এখন ঘুম থেকে না উঠলে ক্লাস শেষ হয়ে যাবে, উঠো তো। মা, আলিবের সাথে একটু থাকতে দেও। ইভার মা ইভাকে ধরে শোয়া থেকে উঠিয়ে বসায়। ইভা চোখ মেলে তাকিয়ে দেখে ওর মা সামনে বসে আছে, তাহলে আলিবের সাথে কাটানো সময় সেটা কি স্বপ্ন ছিল, বাস্তবে না? কিন্তু হাতে তো একটা আংটি আছে। এবার ফ্রেশ হয়ে কলেজে যা। ইভা মা রুম থেকে চলে গেল। ইভা মনে পড়লো আলিবের কথা, কিন্তু কেমন যেন স্বপ্ন লাগলো, আবার হাতের আংটিটা সব হিসেব মেলাতে ইভা গুলিয়ে ফেলছে। তখন ইভার ফ্রেন্ড নীলে কল করে বলল কলেজে যেতে, আজকে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। ইভা ফ্রেশ হয়ে না খেয়ে কলেজ যাওয়ার জন্য বাসা থেকে বেরল। আনমনে হাঁটতে হাঁটতে কলেজের ক্যাম্পাসে ঢুকবে, তখন চোখ গেল একটা ছেলের দিকে, ব্লু কালারের শার্ট পরা, ছোট ছোট চাপ দাড়ি, গায়ের বর্ণ ফর্সা। এটা তো আলিব। ইভার ফ্রেন্ড ইরা আর লিমা এসে বলল, তাড়াতাড়ি চল, ক্লাস শুরু হয়ে যাবে। তোরা যা, আমি একটু পরে আসছি। আরে না, এখনই চল বলে ইভার হাত ধরল লিমা। ইভা ওর হাত ছেড়ে দিয়ে। কলেজ ক্যাম্পাসে একটা মেয়ে দৌড়ে যাচ্ছে, এমন ঘটনা সচরাচর দেখা যায় না। সবাই হাঁ করে তাকিয়ে আছে। ইভা একটা ছেলের দিকে দৌড়ে যাচ্ছে কেন? ইভা দৌড়ঝাঁপে হাঁপিয়ে হাঁপিয়ে বলল, আলিব, আপনি এখানে কি করে আসলেন? আপনি আজকে আসবেন আমি ভাবতেও পারিনি। আলিব অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনাকে তো ঠিক চিনলাম না, কে আপনি? আমি আপনার মহারানী। আপনি আমার জন্য ফিরে এসেছেন, মনে আছে? এই মেয়ে মাথায় সমস্যা আছে নাকি? আপনার জন্য কেন ফিরে আসব? জব ট্রান্সফার হয়েছে তাই এসেছি। আপনি তো বলেছেন আমার জন্য ফিরে এসেছেন। আমি আপনাকে বারবার স্বপ্ন দেখেছি, নাকি বাস্তবে ছিল জানি না, কিন্তু আপনি ছিলেন এটা জানি। হ্যাঁ, আপনার মতো একজনকে আমিও বারবার স্বপ্নে দেখেছি, জাদু দিয়ে আপনার ইচ্ছে পূর্ণ করেছি। হ্যাঁ, এসব তো হয়েছে। এই দেখুন, আমার হাতের আংটি আপনি দিয়েছেন। আলিবু ইভার হাতের দিকে ভালো করে তাকিয়ে দেখলো, এই সেই আংটি যেটা স্বপ্নে ছিলে। তাহলে কি মেয়েটা স্বপ্ন দেখেছে? কিন্তু স্বপ্ন দেখলে আংটি আসলো কিভাবে? আলিবু আবার একটু ইভার দিকে তাকিয়ে ভেবে বলল, বুঝতে পারছি না কি হচ্ছে। স্বপ্নের জিনিস বাস্তবে হয় কেন? হ্যাঁ, বাস্তবে ছিল। আচ্ছা, আপনি আমার নামও জানেন, ব্যাপারটা কেমন জানো? আমার কথা বিশ্বাস করেন, আমি সত্যি বলছি। আপনার সাথে অনেক সময় কাটিয়েছি, আপনার অতীত জানি। আলিবের ফোনে একটা কল আসে, আর কোনো কথা না বলে চলে যাচ্ছে। ইভা আলিবকে ফলো করে ওর পিছু হাঁটতে শুরু করে। ইভা দেখতে পেল ওদের বাসার পাশের বাসায় আলিবু ঢুকে। এখানে আলিবু থাকে এটা জেনে ইভা আবার কলেজে গেল। আজকে ক্লাস না করলে রক্ষা নেই, তাই ক্লাস করছে, কিন্তু মন পড়ে আছে আলিবের কাছে। ক্লাস শেষ করে বাড়ি ফেরার সময় ইরা জিজ্ঞাসা করল, তুই ওরকম ভরা মাঠে দৌড়ে ওই ছেলেটার কাছে গিয়েছিলি কেন? আমার পরিচিত একজন, তাই? তুই নতুন প্রেম করছিস নাকি? আগে কি প্রেম করেছি নাকি যে এটা নতুন হবে?
না, কিন্তু তোর শুধু পরিচিত, এটা মানতে পারলাম না, নিশ্চয়ই কিছু আছে। ভালো লাগে। একটা হেল্প করবি? হ্যাঁ বল। তুই আজকে বিকেলে আমার বাসায় আসিস। ওকে। ইভা বাসায় গিয়ে বিছানায় শুয়ে পড়ল। ইভা ভাবতে আছে এতদিন ওর সাথে কি হয়েছে, ওটা কি স্বপ্ন নাকি বাস্তব জীবন। ওর তান্ত্রিক সাধু দিতে পারবে, তবে এখন ওর নানু বাড়ি যেতে পারবে না, আর একা যাওয়া সম্ভব না, তাহলে আলিবু সাহায্য করতে পারবে, কিন্তু ও তো না চেনার ভান করে চলে গেল। অপেক্ষা করতে করতে বিকেল হলো, ইরাও আসলো। ইভা আর ইভা দুজনে ছেদে গেল এবং আলিবের দেখা পাওয়া মাত্র বলে, আপনার বাসায় কে কে আছে? আপনাকে কেন বলবো? হ্যাঁ, সকাল থেকে দেখছি আমার পিছে পড়ে আছেন। আপনি আমার রাজামশাই, আপনাকে ভুলে যাওয়া সম্ভব না, আর একবার যখন আপনার দেখা পেয়েছি তখন তো ছাড়ছি না। আপনার মাথায় সত্যি কোনো সমস্যা আছে? ভালো ডক্টর দেখান। আমার মাথা ঠিক আছে, বরং আপনার মাথায় সমস্যা আছে। আমাকে আপনি চেনেন না, এটা হয় নাকি? হ্যাঁ হয়। আপনার সাথে কথা না বললে আমার ভালো লাগে না, ফোন নাম্বারটা দেন। দিব না। আলিবু চলে যাচ্ছে তখন ইভা ডাক দিল, এই যে মিস্টার, আপনার ফোন নাম্বারটা দিয়ে যান, নয়তো আমি নিচে লাফ দিব। আলিবু চোখ বড় করে তাকিয়ে বলে, আপনি আমাকে ব্ল্যাকমেইল করছেন নাকি? সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল তো বাঁকাতে হয়। আপনার যা ইচ্ছে তাই করুন। সত্যি তো? আমি মরে গেলে আপনি দায়ী থাকবেন? যত সব, ফোন নাম্বারটা লিখুন। আলিবু ফোন নাম্বার দিয়ে চলে গেল। ইভা তো মহা খুশি। ইরাকে কোনো কাজে লাগেনি। সন্ধ্যায় ইভা বই পড়তে বসেছে, তখন খুব বৃষ্টি শুরু হলো। রুমের জানালা বন্ধ করে দিবে তখন গেল, দেখতে পেল আলিবু ওর রুম সোজা বরাবর ফ্ল্যাটে থাকে, বিছানায় শুয়ে আছে। জানালা বন্ধ করে দিয়ে ইভা কল দিল। ওভাবে শুয়ে আছেন কেন? অসুস্থ নাকি? কে আপনি? এক্ষুনি আমার নাম্বার সেভ করুন। আরিকে আপনি পরিচয় না দিলে নাম্বার সেভ করব কেন? মহারানী, বিকেলে আপনার ফোন নাম্বার নিয়েছে, মনে আছে? না, আপনার জ্বালায় কি আমি শান্তিতে থাকতে পারবো? সকালে, বিকেলে, রাতে জ্বালিয়ে যাচ্ছেন। আগের মতো হয়ে যান, শান্তি পাবেন। ধুর। আলিবু কল কেটে দিল। পরের দিন সকালে ইভা কলেজের উদ্দেশ্য বের হলো, পথে আলিবের দেখা পেয়ে বলল, এখন কোথায় যাচ্ছেন? দেখো মহারানী, প্রতিদিন ক্লাস ফাঁকি দেওয়া ভালো না, নিজের পড়ালেখায় মন দেও। এই তো আপনি আমাকে মহারানী বলছেন, তার মানে আপনিও আমাকে চিনেছেন, শুধু শুধু না চেনার ভান করেন। না মানে গতকালকে এত করে আপনার নাম মহারানী বলেছেন, তাই আমি বলে ফেলেছি। আলিবু ইভাকে এড়িয়ে চলে যাচ্ছে, কিন্তু ইভা তো নাছোড়বান্দা, তাই আলিবের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, একদম মিথ্যে বলবেন না, আমার চোখের দিকে তাকিয়ে বলুন আপনি আমাকে চেনেন কিনা। উফ রে, এক কথা আর কত বলল। আলিবু আর কিছু না বলে রিকশায় উঠে চলে গেল। ইভা মন খারাপ করে কলেজে গেল। ক্লাস শেষ করে কলেজ ক্যাম্পাস থেকে বের হতে আলিবকে দেখে, কিন্তু ইভা কোনো কথা না বলে চলে যায়। ইভা বুঝতে পারল আলিবু ইচ্ছে করে ওকে না চেনার ভান করছে। আলিবু কেন এরকম করেছে এটা জানাতেই হবে। ইভা বিকেলবেলা ছাদে অপেক্ষা করছে কখন আলিবু আসবে। বেশ কিছুক্ষণ হলো আলিবু আসেনি, তাই বাধ্য হলে কল দিল। আপনি কোথায় আছেন? আমার রুমে আছি। এক্ষুনি ছাদে আসুন। আসতে পারবো না, আমার খুব ঘুম পেয়েছে। আপনি না আসলে আমি বৃষ্টিতে ভিজব। ভিজুন। আলিবু কল কেটে দিয়ে ঘুমের দেশে পাড়ি দিল। এদিকে ইভা ছাদে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজতে আছে। আলিবের ঘুম আসছে না, একবার ভাবছে ছাদে যাবে, আবার ভাবছে ছাদে যাবে না। বেশ কিছুক্ষণ পরে আলিবু ছাদে গিয়ে দেখছে ইভা বৃষ্টিতে ভিজে ভেজা কাক হয়ে গেছে। চুল থেকে টপ টপ পানি পড়ছে, ঠান্ডায় জমে শরীর কাঁপছে। আলিবু কিছু বলতে যাবে তখন ইভার মা এসে ইভাকে নিয়ে গেল। আলিবু রুমে এসে ইভা কল করছে, কিন্তু ফোন বন্ধ। অনেকবার কল দিচ্ছে, তা ফোন বন্ধ। ইভার রুমের জানালাও বন্ধ। 5 দিন ধরে রুমের জানালা এবং ফোন বন্ধ করে রেখেছে।
জ্বরে ভুগছে তাই বাসা থেকে বের হতে হয়নি। ইভার আজ জ্বর কিছুটা কমেছে তাই ড্রয়িং রুমে সোফায় শুয়ে টিভি দেখছে। মহারানী কি আমার উপর রাগ করেছে? ইভা কথাটা শুনে চকমকে উঠল, কারণ ওদের বাসায় আলিবের আসার প্রশ্ন উঠে না, তাহলে কে কথা বলল? আলিবু কি আবার জিন ভূত হলো নাকি? ইভা একটু নড়ে চড়ে বসে ভালো করে চারপাশে তাকিয়ে দেখি কেউ নেই। সারাক্ষণ আলিবকে নিয়ে চিন্তায় মগ্ন, তাই এটা মনের ভুল। কি গো মহারানী আমার সাথে কথা বলবে না? ইভা এবার কথাটা ভালো করে খেয়াল করলো যে এটা আলিবের কণ্ঠ, কিন্তু কথা না শোনার ভান করে টিভি দেখছে। তখন ড্রয়িং রুমে লিমা, হৃদয়, রিয়াদের বউ, নানু, আরো কয়েকজন এবং আলিবও প্রবেশ করে। রিয়াদ বলল, আর কত শুয়ে বসে দিন কাটাবি, এবার একটু উঠে আমাদের আপ্যায়ন কর। হঠাৎ তোমার সবাই একসাথে? তোর বিয়ে আর আমার আসবো না তা কি হয়? লিমা, আমার বিয়ে আর আমি তো জানি না। সারপ্রাইজটা কেমন দিলাম মহারানী বলো। আলিব, আপনি সত্যি আমাকে চিনতে পেরেছেন? তোকে এখানে কে চিনে না? নানু। ইভা ভাবল আলিব আগের মতো অদৃশ্য, ওর ফিরে আসতে সময় লাগবে, তাই ওর ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করবে। তাই সবার উদ্দেশ্য বলল, আমি এখন বিয়ে করব না। আমার বিয়ে নিয়ে কেউ বাড়াবাড়ি করলে ভালো হবে না। কেন, তুই কি অন্য কেউকে ভালোবাসিস? রিয়াদ, হ্যাঁ। তোমরা তাকে দেখতে চাও তো? সবাই দেখব, তাকে ডেকে নিয়ে আয়, সবাই পরিচয় হই। রিয়াদ। ইভা আলিবের পাশে গিয়ে ওর শার্টের কলার ধরে বলে, আপনি এখানে বসে নাটক দেখছেন? আমার বিয়ে হয়ে গেলে আপনার খুব ভালো লাগবে তাই না? কিন্তু আপনি জেনে রাখেন আমি বিয়ে করব না। না, আপনি এখন দৃশ্য হয়ে আসেন। কি করছো এসব? আমাকে ছাড়ো, সবাই দেখছে তো আমি দৃশ্য আছি। ইভার মা এরকম অবস্থা দেখে ইভাকে টেনে নিয়ে সোফায় বসালো আর বলল, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ছেলেটা আমাদের বাসায় প্রথম এসেছে আর তুই এটা কি ধরনের অসভ্যতা করছিস? কোনোদিন কি তোর বুদ্ধিশুদ্ধি হবে না? আসার পর থেকে শুনছি ও অন্য কেউকে ভালোবাসে, আবার দৃশ্য হতে বলে এইসবের মানে কি? ইভা, মামা, ওর কথা বাদ দেও, জ্বর হয়েছে তো তাই মাথা খারাপ হয়ে গেছে। আলিবের সাথে ওর বিয়ে হবে। রিয়াদ। ইভা সবার কথা শুনে বুঝলো আলিবও দৃশ্য আছে। সবার সামনে আলিবকে ওরকম বলায় লজ্জা লাগছে, আবার রাগ হচ্ছে, তাই নিজের রুমে চলে গেল। ইভার মা লিমাকে বলেছে ইভাকে যেন শাড়ি পরিয়ে সাজিয়ে দিয়ে। ইভা আলিবের দেওয়া লাল রঙের শাড়িটা পরেছে, চোখে কাজল, হালকা লিপস্টিক, হাতে চুড়ি, কানে ঝুমকো, ব্যাস সাজ পরিপূর্ণ। রিয়াদ, আলিবু ইভার রুমে এসে বিছানার উপর বসল। ইভা রাগ করে মুখ ঘুরিয়ে বসে আছে। কিছুক্ষণ পরে, না ভাই, তুমি এখন রাগ সামলাও, আমি গেলাম। রিয়াদ, ভাইয়া তুমি আগে ওকে একটু বুঝাও। আলিব, না পারবো না, গেলাম। রিয়াদ। রিয়াদ চলে গেল। আলিবু সংশয় কাটিয়ে বলল, আজকে কেমন যেন লাগছে তোমার সাথে কথা বলতে। আগে কখনো বিয়ে করতে আসিনি, তাই আর তুমি রাগ করে থেকো না। ইভার আলিবের দিকে ঘুরে বলল, এটা প্রথম বিয়ে হবে না তো কি দ্বিতীয় বিয়ে হবে? খবরদার, আমাকে ছাড়া অন্য কেউকে বিয়ে করলে সংসার টিকবে না। আমি কি বলেছি অন্য কেউকে বিয়ে করব? তুমি তো সবাইকে বলে বেড়াচ্ছ অন্য কেউকে বিয়ে করবে। আমি তো জানতাম না আপনি দৃশ্য হয়েছেন। আমি দেখতে চেয়েছি তুমি জাদু আলিবকে নাকি মানুষ আলিবকে ভালোবাসো, তাই তোমাকে নাচানোর ভান করেছি আর তুমি পাগলামি করে বৃষ্টিতে ভিজে যাওয়ার বাধারে। আমি বুঝেন না আপনাকে ভালো। কি বলো? বলবো না। আচ্ছা বলতে হবে না, আমি বলছি খুব ভালোবাসি মহারানী। ভালোবাসে আবার নাচেনের ভান করে যত্তসব ভং। আহা, আমি তো দুষ্ট মিষ্টি টক ঝাল প্রেম করতে চেয়েছি আর তুমি রাগ করে সব শেষ করে দিলে। ও তো প্রেম করতে ভাল লাগে না, তার থেকে বিয়ের পর জামাইয়ের সাথে প্রেম করব। তাই বুঝি জামাইয়ের জন্য সাজলে খুব বেশি সুন্দরী লাগে। এবার ইভা লজ্জা পেয়ে উঠে দাঁড়ালো। আলিফকে ইভাকে ড্রেসিং টেবিলের সামনে নিয়ে এটা চেইন পরিয়ে দিল। জানতে চাইবে না হঠাৎ করে সবাইকে সাথে করে কেন নিয়ে এসেছি, বা এত তাড়াতাড়ি পরিচয় হলো কিভাবে? তোমার তো কৌতূহল বেশি। ইভা মাথা নেড়ে হ্যাঁ সূচক দিল।
রিয়াদকে বলেছি আমাদের বিয়ের ব্যাপারে, আর তোমার বাবা তো নিজে থেকে তার মেয়ের জামাই করবে বলে আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল রিয়াদের বিয়ের সময়, তারপর রিয়াদ সব ব্যবস্থা করলো। এত কিছু হলো আমি কিছুই জানতে পারলাম না। একটু মিষ্টি খাও তাহলে মাথায় বুদ্ধি হবে বলে। আলিবু ইভাকে দেয়ালের সাথে আটকে ধরল। ইভার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, আলিবের নিঃশ্বাসের শব্দ শুনছে। আলিবু ইভার একেবারে খুব কাছে, তখন ইভা আলিবের মুখ চেপে ধরে বলল, এই মিষ্টির স্বাদ পরে গ্রহণ করব, আপাতত বাজারের মিষ্টি খেলে হবে, এখন চলুন, আমাদের জন্য সবাই অপেক্ষা করছে। তোমার জন্য ফিরে আসা আমার সার্থক হলো। ভালোবাসি রাজামশাই। ভালোবাসি মহারানী। ইভা আর আলিবের এনগেজমেন্ট হলো। কিছুদিন পরে ওদের বিয়ে, সবাই বিয়ের আমেজে মেতে উঠছে। সমাপ্ত।